অর্থাৎ আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব যার অর্থ হচ্ছে হওয়া বা থাকা। এই লাইনটা একটু কয়েকজন একটু পড়ে ফেলেন তো, এটা যে কোনো একজন একটু পড়েন। মিস্টার শ্যামল চন্দ্র ভৌমিক, আপনি পড়েন কি লেখা আছে এই জায়গাটায়, প্লিজ রিড কুইকলি। কেউ পারবেন, এনিওয়ান? দেখেন এই জায়গাটা খুব দ্রুত আমাদেরকে একটু ডেভেলপ করতে হবে। এই জায়গাটা এখানে যদি আমরা পড়তে পারি, এটা যদি বুঝতে পারি, হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি পড়েন, হ্যাঁ আমি, হ্যাঁ পড়েন। আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব যার মানে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝায়। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে। আবার এর প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে এম ইজ আর। জাস্ট এতটুকু মনে রাখতে হবে, আর না। এখানে কি বলেছি, অ্যাম ইজ আর, এই জায়গাটা একটু মনে রাখবেন আপনারা। অর্থাৎ বি ভার্বের ভিতরে আমরা কি পেয়েছি, অ্যাম ইজ আর, কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে। এইবার দেখেন সাবজেক্ট যদি আই হয়, এই জায়গাটা দেখেন ব্র্যাকেটে কি লিখেছি, আই। সাবজেক্ট যদি আই হয় তাহলে সাবজেক্টের পরে অ্যাম বসবে। সাবজেক্ট যদি হি, শি, ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ইজ বসবে। জাস্ট এতটুকু মনে রাখবেন, সাবজেক্ট যদি হি, শি, ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ বসবে। কেমন ভাবে বসবে, হি ইজ আ ডক্টর, শি ইজ আ হাউস ওয়াইফ, ইট ইজ আ খ্যাট, ইট ইজ আ খ্যাট, এটা একটি বিড়াল। সাবজেক্ট যদি উই, ইউ, দে এবং থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল এইটা হয় তাহলে আর বসবে। যেমন দে আর স্টুডেন্টস, উই আর ফার্মার্স, ইউ আর আ টিচার, তুমি হও একজন শিক্ষক। উই, ইউ এবং দে এইগুলা থাকলে সেখানে কি বসবে, আর বসবে। আরটা আমরা কোন জায়গায় পেলাম, এই আরটা পেয়েছি হচ্ছে বি ভার্বের ভিতর থেকে। এই আরটা আমরা কোথায় পেয়েছি, বি ভার্বের। আর এ মাহমুদ, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন, ক্লাসটা ভালোভাবে শুনতে পারছেন, একটু রেসপন্ড করবেন প্লিজ। দেখেন, তো এই জায়গাটা আমাকে কি করতে হবে, এই জায়গাগুলো আমাকে খুব ভালোভাবে কিন্তু একটু বুঝতে হবে। এই জায়গাটা যদি আমি বুঝতে পারি তাহলে এই বিভার গুলো আমার কাছে সহজ হয়ে যাবে। সাবজেক্ট যদি উই, ইউ, দে, তাহলে কি হবে, তাহলে আর বসাতে হবে। আমাদের মনে রাখতে হবে যে অ্যাম, ইজ আর প্রেজেন্ট টেন্সের শুধুমাত্র ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডেফিনিটে এটা নিজেই একটা মেইন ভার্ব প্রিন্সিপাল হিসেবে বসে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা মেইন ভার্বের পূর্বে অক্সিলারি ভার্ব হিসাবে বসে। এখানে দুইটা বাক্য দেখেন আমি লিখবো। আই অ্যাম এ ডক্টর একটা বাক্য, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আই অ্যাম এ ডক্টর, এইখানে দেখবেন আই অ্যাম এ ডক্টর, আমি হই একজন ডাক্তার। আই অ্যাম এ টিচার, আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, আই অ্যাম এ ফার্মার। তো এখানে অ্যামটা কোন ভার্ব হিসেবে বসেছে বলেন তো, মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? মেইন ভার্ব স্যার। মেইন ভার্ব, থ্যাংক ইউ। দেখেন কিন্তু আমি যদি মেইন এখানে ভার্ব। আরেকটি বাক্য লিখে ফেললাম, যেমন আই অ্যাম ইটিং রাইস, EATING, আই এম ইটিং রাইস, RIC। এইখানে দেখেন একটা অক্সিলারি ভার্ব, মানে এখানে একটা মেইন ভার্ব আছে ইট এর সঙ্গে আইএনজি, এবং এখানে কিন্তু অক্সিলারি হেল্প করেছে। তো আই এম ইটিং রাইস এটা কিন্তু এখানে অ্যাম অক্সিলারি ভার্ব, আর আই এম এ ডক্টর এখানে অ্যাম হচ্ছে মেইন ভার্ব। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। তো এখানে কি করতে হবে, সাবজেক্ট প্লাস বি ভার্ব। দেখেন এই যে আই এম এ ডক্টর, এখানে অ্যামটা কোন জায়গা থেকে আসছে, বি ভার্বের ভিতর থেকে। আজকের এই লেসনের আমাদের মূল বিষয় হচ্ছে বি ভার্বটা কি, এর চেহারা কেমন, এর রূপটা ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে এম হচ্ছে প্রথমে আই সাবজেক্ট, তারপর বসবে বি ভার্বের ভিতরে এম বসেছে, তারপর কি এখানে প্রেজেন্ট ফর্ম বসেছে এম, এখানে কিন্তু অজয়ের বসেনি। পরবর্তীতে কমপ্লিমেন্ট, এই দেখেন এই যে ডক্টর না, এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। তো এই কমপ্লিমেন্টের উপর আমাদের ডিটেলস ক্লাস থাকবে। তো কমপ্লিমেন্টের জায়গায় নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। দেখেন এখানে ডক্টর কি, নিশ্চয়ই নাউন। ডক্টর কি হবে, নাউন। কিন্তু এই বাক্যটা দেখেন, রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ এ গুড বয়, এখানে রহিম সাবজেক্ট, এরপরে ইজ কি, বি ভার্বের ভিতরে প্রেজেন্ট ফর্মে, ইজ এখানে মেইন ভার্ব। হি ইজ আ গুড বয়, এখানে গুড কি, অ্যাডজেক্টিভ। গুড কি হলো, অ্যাডজেক্টিভ। তাই বলা হচ্ছে কমপ্লিমেন্টের জায়গায় নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। দেখেন এই যে বাক্যটা, আমি এখন একটু একটা বাক্য লিখবো, একটু খেয়াল করবেন। এখানে লিখলাম আই অ্যাম আ আই এম এ বয়, আই এম এ বয়। এখানে আমি এটা বলতে পারি, আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব, আর এ বয় এটা অবজেক্ট। কিন্তু আমরা এইভাবে বলবো না, আমরা সবসময় কিভাবে বলবো, আমরা বলবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস EXT। এটা এক্সটেনশন বলবো। কেন এক্সটেনশন বলবো, কারণ এই এক্সটেনশনের জায়গায় কখনো অবজেক্ট থাকতে পারে, কখনো কমপ্লিমেন্ট থাকতে পারে, আবার কখনো অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। প্রত্যেকটা ডিটেলস ক্লাস আমরা কিন্তু দেখব। কি দেখতে পারবো, সাবজেক্ট থাকতে পারে অথবা ভার্ব, সরি সাবজেক্ট প্লাস ভার্ব
প্লাস এক্সটেনশন। আমরা কি বলি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নো, অবজেক্ট সব জায়গায় নাও থাকতে পারে। অবজেক্টকে, অবজেক্ট এই জায়গায় কমপ্লিমেন্ট থাকতে পারে, এখানে অ্যাডভার্বিয়ালস থাকতে পারে, অথবা এখানে অবজেক্টও থাকতে পারে। যেমন হি ইজ আ বয়, এখানে বয়কে আপনি অবজেক্ট বলতে পারবেন, কিন্তু কমপ্লিমেন্ট কেমন, অ্যাডভার্বিয়ালস কেমন, এটা কিন্তু আমরা পরবর্তীতে দেখব। তারপর দেখেন দে আর ফার্মার্স, এখানে আর কিন্তু মেইন ভার্ব হিসেবে বসেছে। এই সেন্টেন্স গুলোকে আমি যদি আবার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে চাই, কোন সেন্টেন্স? এই উপরের সেন্টেন্স গুলাকে শুধুমাত্র এই বি ভার্ব গুলোর সাথে নট বসালে নেগেটিভ, এবং এগুলো যদি সাবজেক্টের আগে বসে অর্থাৎ সেন্টেন্সের একদম শুরুতে নিয়ে আসি, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। কি বললাম? দে আর ফার্মার্স, এই বাক্যটাকে আমি যখন নেগেটিভ করব, তখন কি হবে বলেন তো? এই যে ভার্বটা এখানে লিখেছি না আর, এই আর এর সঙ্গে শুধু কি যোগ করতে হবে বলেন? নট। নট। থ্যাংক ইউ। তাহলে কি হবে? দে আর ফার্মার্স, দে আর নট ফার্মার্স। এইটা যখন আমরা একেবারে শুরুতে নিয়ে আসব, একেবারে শুরুতে কোনটি? এই ভার্বটি। আর দে ফার্মার্স, আর দে ফার্মার্স, এবং আমাকে ওখানে একটা কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। তারা কি কৃষক হয়, বা তারা কি কৃষক? আর দে ফার্মার্স। আর এরপরে কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ, আরেন্ট দে ফার্মার্স, আরেন্ট দে ফার্মার্স, তারা কি কৃষক হয় না? এই বিষয়গুলো কেন পড়াচ্ছি জানেন? এই বিষয়গুলো যখন আমরা পড়ে ফেলবো, তখন এই জায়গাটা দেখেন রাইটিং পার্টের, ইংলিশ টু বাংলা, এই জায়গাটা দেখেন গতকালও দেখিয়েছিলাম, আজকে একটু দেখাচ্ছি, এবং আজকে নতুন একটা বিষয় দেখাবো এর সঙ্গে। সেই বিষয়টা কি, সবাই একটু ভালো করে খেয়াল করবেন। এখানে বিষয়টা হচ্ছে, আমার নাম রাজু, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি, আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। কোন টেন্স? টেন্সটি ধরতে হবে এখানে। আপনাদের মূলত টেন্স দেখানোর জন্য আমি এই জায়গায় নিয়ে এসেছি। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলতে হয়, চলা হয়। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। ইংরেজির একেবারে শুরুর কথা কিন্তু এইটা, একেবারে গোড়ার কথা এটা, টেন্স এবং ভার্ব। ইংলিশ ট্রান্সলেশন উইথ টেন্স। দেখেন, আমার নাম রাজু, মাই নেম ইজ রাজু। আমি এতক্ষণ বি ভার্ব শিখালাম, এখানে দেখেন সেই বি ভার্ব এসে হাজির হয়েছে। কি? মাই নেম ইজ রাজু। এই ইজ কোথা থেকে আসছে? বি ভার্বের ভিতরের থেকে। কোথায় আসছে? বি ভার্ব। এই পরের বাক্যটা দেখেন, আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর। এই যে দেখেন, বীর সঙ্গে কাম যুক্ত হয়েছে। বীর সঙ্গে কি যুক্ত হয়েছে? কাম। আমরা যারা বাংলা ব্যাকরণ বুঝি, ইংরেজি ব্যাকরণ অবশ্যই বুঝতে পারবো। বাংলা ব্যাকরণে সন্ধি আছে না? বিদ্যা যোগালয়, বিদ্যালয়। তারপর আপনার কি আছে এখানে, যেমন আরো কয়েকটা সন্ধি বলেন তো। তো এই ধরনের যে সন্ধিগুলা ইংরেজিতেও কিন্তু সন্ধি করা যায়। বি যুক্ত কাম, বি যোগ কাম, বিকাম। তো এই বি এবং কাম, কাম একত্রে যুক্ত হচ্ছে বিকাম। বিকাম শব্দের অর্থ কি? হওয়া। আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। আমি একজন শিক্ষক হতে চাই, আই ওয়ান্ট টু বি আ টিচার। দেখেন, বি স্বয়ং কখনো নিজে ভার্ব হিসাবে বসে যায়, আবার বি ভার্বের ভিতরে এই যে মাই নেম ইজ রাজু, এই ইজ আসতে পারে। অর্থাৎ বি ভার্বের ভিতরে সাতটি জিনিস থাকবে। বি স্বয়ং নিজে একটি ভার্ব, এম ইজ আর অজ ওয়ার, বি বিন বিং, বি বিন বিং। এই জায়গাটা সবাই একটু ভালো করে লক্ষ্য রাখবেন। যেমন আমি একটু আগে পড়িয়েছি, এটা বিস্তারিত পড়াবো একটু পরে। বি ডাবল ই এন, এই বিন শব্দের অর্থ কি? আরেকটি দেখেন, বি ই আই এন জি, এটা লিখলাম হচ্ছে বিং। এই দুইটা বিষয় কিন্তু খুব ভালো করে একটু দেখতে হবে। বিন শব্দের অর্থ কি এবং বিং শব্দের অর্থ কি। এই বিনটা হচ্ছে কি বলেন তো? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ওই যে ইট, এট, ইটেন। আর এই বিংটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, অথবা এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এটা কোথায় কিভাবে কাজে লাগে একটু দেখাবো। তো দেখেন এখানে কি বলছে, মাই নেম ইজ রাজু, আই ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গো টু স্কুল, অ্যাট স্কুল আই লার্ন মেনি থিংস। অ্যাট স্কুল, দেখেন স্কুলেতে প্রেপোজিশনের ব্যবহার চলে আসছে, আই লার্ন মেনি থিংস। আওয়ার টিচার্স always help us. Many rules are followed to maintain the quality of our studies in the future. In the future, I want to become a doctor. এই দেখেন এখানে আবার কিন্তু বি ভার্বের একটা ব্যবহার চলে আসছে, বিকাম এ ডক্টর। তো আমি আমার সেই জায়গাটাতে একটু ফিরে যেতে চাচ্ছি। এই যে জায়গাটা দেখেন, এখানে কি বললাম? এখানে ইউ আর নট ভেরি, এই বাক্যটা দেখেন বড় করে লিখেছি। এই বাক্যটা আমি কি লিখলাম? এখানে লিখেছি ইউ আর ভেরি হ্যাপি। ইউ আর ভেরি হ্যাপি। এটাকে নেগেটিভ কি করব পড়েন তো, এই চারটা বাক্য একজন একটু পড়ে ফেলেন তো। মিজানুর রহমান, আপনি পড়েন। ইউ আর নট ভেরি হ্যাপি। আর ইউ, আর ইউ ভেরি হ্যাপি। তারপর আরএন্ট ইউ আর ইউ ভেরি। নট ভেরি হ্যাপি। মিতা আফরোজ, আপনি একটু পড়েন এই বাক্যগুলো, ইউ আর ভেরি হ্যাপি এখান থেকে পড়েন। You are very happy. You are not very happy. Are you very happy? Are not you very happy? দেখেন এইখানে আপনি কি করেছেন, খুব ইজি এন্ড সিম্পল একটা বিষয়। ইউ আর ভেরি হ্যাপি, আর এর পরে নট বসিয়ে নেগেটিভ করলাম। এরপর কি করেছে? আর ইউ ভেরি হ্যাপি।
ইন্টারগেটিভ। ইন্টারোগেটিভ, থ্যাংক ইউ। আর নেগেটিভ ইন্টারোগেটিভে কি হবে? ওই আর এর সঙ্গে আবার নট দিব, আর নট ইউ ভেরি হ্যাপি, আর নট ইউ ভেরি হ্যাপি। আপনার অফিসে আপনি দেখেন ভার্বের সাথে নট যোগ করতে হবে। নট যোগ করতে হবে, ধন্যবাদ। এখানে ইংরেজিতে ভাষাটা শিখতে গেলে প্র্যাকটিক্যাল লাইফে আমাদেরকে ব্যবহার করতে হবে। আপনার কলিগের পাশে আপনি বসে আছেন অফিসে, তো আপনি তাকে জিজ্ঞেস করছেন, তাকে একটু স্যাড দেখাচ্ছে, একটু বিমর্ষ দেখাচ্ছে, আপনি তাকে বলতে পারেন আরেন্ট ইউ ভেরি হ্যাপি, বা আরেন্ট ইউ হ্যাপি এট দিস মোমেন্ট, আরেন্ট বা আর ইউ ফিলিং ভেরি স্যাড এট দিস মোমেন্ট, আর নট ইউ স্যাড এট দিস মোমেন্ট। এই ব্যবহারগুলো ইংলিশে, যেমন আমি এখন বসে আছি, মনে করেন আমি বসে আছি, নাও আই এম সিট হেয়ার, বা নাও আই এম সিট ডাউন। তো এই যে বাক্যগুলো বললাম, এই বাক্যগুলোকে নিজে নিজে সবসময় বলতে হবে, নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে, নিজের ভিতরে আরেকজনকে তৈরি করে ফেলতে হবে। এটা যখন পারবেন, তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে খুব ইজি হয়ে যাবে। আর নট ইউ ভেরি হ্যাপি, আপনার পাশে এসে একজন বসছে, তাকে আপনি দেখে বুঝতে পারতেছেন লোকটা সুখী না, বা এই মুহূর্তে সে খুব একটা খারাপ অনুভব করতেছে, আপনি মনে মনে বলবেন তাকে না বলে আর নট ইউ ভেরি হ্যাপি। তো এই বাক্যগুলো আমরা কি শিখলাম? এখানে মেইন ভার্বের পরে নট দিলে নেগেটিভ হবে, আর ওই ভার্বটি প্রথমে আনলে ইন্টারোগেটিভ হবে, আর ওই ভার্বটি প্রথমে এনে তার সঙ্গে নট যোগ করলে নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। দেখেন, আমাদের ব্রেনে না ইংলিশ, আপনারা এখানে যারা ভর্তি হয়েছেন সবাই কম বেশি অবশ্যই ভালো ইংলিশ পারেন, কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আমরা অনেকদিন চর্চা করি না, আমরা সুযোগ পাইনি, বা বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা মনে করেন আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়তেছি, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চর্চা করার সুযোগ পাচ্ছি না, আমি ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করলাম, সুযোগ পাচ্ছি না। কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা আরো একটা বিষয় হচ্ছে, আমরা ছোটবেলা থেকে বিভিন্ন মানে কঠিন পদ্ধতিতে, বিভিন্ন ভুলের কারণে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে একটু কর্নার করে রাখছি। কিন্তু এই মরিচাটা, এই যে জং ধরে গেছে, এই মরিচাটা যদি আমাদেরকে একটু উঠাতে হয়, আমাদের ব্রেনে অলরেডি কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা সেট আপ করা আছে। এখন নতুন আমার কম্পিউটার উইন্ডোজ 8, আমি যদি উইন্ডোজ 10 ঢুকাতে চাই, সেট আপ করতে চাই, এটা কিন্তু একটু টাইম লাগবে। তো এখানেও কিন্তু একটু টাইম, একটু ধৈর্য ধরে এই ল্যাঙ্গুয়েজটা শিখবেন, এবং এই বেসিকটা ভালো করে শেখেন, দেখবেন পরবর্তীতে আপনার ক্লাসগুলো অনেক সহজ হবে। ওই যে বিষয়টা কেবল দেখালাম, এখানে দেখেন এই টেন্সটা শিখলে আমাদের কি কাজ হবে জানেন? এই টেন্স যখন শিখে যাব, তখন দেখেন এই জায়গাটা আপনাদেরকে আজকে এই শীটটা আমি প্রোভাইড করব, সেন্টেন্সেস ট্রান্সলেশন ডে 1। এখান থেকে প্রত্যেকদিন ট্রান্সলেশন থাকবে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পাখিরা আকাশে উড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, তোমরা ভাগ্যবান, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। আমি যদি এখানে একটু বলি, এই বাক্যগুলো একজন একটু পড়েন তো, এটা একজন একটু পড়ে ফেলেন। আমি পড়ি। হ্যাঁ পড়েন, পূর্ব দিকে উদিত হয়, পড়েন পড়েন, একজন পড়েন, আপনি শুরু করেন, মিতা পড়েন। পাখিরা আকাশে ওড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, তোমরা ভাগ্যবান, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, ঘোড়ার কি শিং আছে, তুমি কি তাকে চেনো, আহ তুমি কি চা পান করো, ডক্টর মোহাম্মদ ইউনুস কে, হুম। তোমার কি একটি পাখি আছে, তোমরা কি শক্তিশালী, মা একটি গল্প বলছে, কুকুরটি ঘেউ ঘেউ করছে, তুলি একটি গান করছে, আমি একটি পাখি দেখিতেছি। দেখেন 15টা বাক্য আপনি পড়ে ফেলেছেন, অনেক ধন্যবাদ। তো এইখানে আপনি ইনস্ট্যান্ট কি বলতে পারবেন কেউ, যে এই বাক্যগুলা কিভাবে করতে হবে বা ট্রান্সলেশনটা কি হবে? সূর্য পূর্ব দিকে উদিত হয়, বলেন তো কি হবে? দা সান রাইজেস ইন দা ইস্ট, এটা বলে দিলাম, পরেরটা বলেন। দা সান রাইজেস ইস্ট, হ্যাঁ, পাখিরা আকাশে উড়ে। The birds The are birds fly flying in the fly the sky. in the হ্যাঁ, sky. বিভিন্ন সাউন্ড পাচ্ছি, দেখেন, হ্যাঁ ফ্লাই। এখানে এইটা পাখিরা, তাহলে আমি কি বলবো? দা বার্ডস Flying birds. ফ্লাই ইন দা স্কাই। এখানে ফ্লাইংও বলা যাবে না, ফ্লাইজ বলা যাবে না, কেন বলা যাবে না? পাখিরা, আমার এখানে সাবজেক্ট প্লুরাল, দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই। গোলাপের গন্ধ মিষ্টি, দেখেন এই জায়গাটা আমি একটু কথা বলি, গোলাপের গন্ধ মিষ্টি, এখানে এইভাবে করতে হবে, দা স্মেল অফ দা গোলাপ, অর্থাৎ দা স্মেল অফ দা রোজ। আমি প্রথমেই আপনাদেরকে বলি, যেমন বাংলার সঙ্গে ইংরেজি মিলবে না, আমি ভাত খাই, তো এটা তো এইভাবে করতে হতো, আই রাইস ইট। কেননা আই মানে আমি, ভাত হচ্ছে রাইস, ইট মানে খাওয়া, কিন্তু আই রাইস ইট কি কখনো বলি? বলি না, আই ইট রাইস। মনে রাখবেন, বাংলা বাক্যে ভার্ব সবসময় প্রথমে থাকে, সরি শেষে থাকে, আমি ভাত খাই। কিন্তু ইংরেজিতে কি করতে হবে? ইংরেজিতে সাবজেক্টের পরেই ভার্ব আনতে হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। কেমন? আই ইট রাইস। তো গোলাপের গন্ধ মিষ্টি, আমি যদি এইভাবে করতাম, রোজ, আহ গন্ধ ইংরেজি কি? সুইট, তারপর কি? স্মেল। স্মেল। তো এটা কিন্তু বাক্য হতো না, এখানে এইভাবে করতে হবে, গোলাপের গন্ধ মিষ্টি, অর্থাৎ দি স্মেল অফ দ্য রোজ, অর্থাৎ মিষ্টি হয় গোলাপের গন্ধ। ওই যে দ্য স্মেল অফ দ্য, দি স্মেল অফ দ্য রোজ ইজ সুইট। দেখেন এই যে ইস্ট আমি কোথায় নিয়ে আসি? এটা সাবজেক্টের পরে, দ্য স্মেল অফ দ্য রোজ, দি স্মেল অফ দ্য রোজ,
ইজ সুইট। অর্থাৎ এই বাংলা বাক্য সাজানোর সময় যেমন আমি একজন ছাত্র, বা এটা করেন আমি ভাত খাই, বলতে হবে আমি খাই ভাত। অর্থাৎ বাংলা যখন মনে মনে সাজাবেন, ট্রান্সলেশন করতে হবে, তখন কিন্তু সাবজেক্টের পরে ভার্ব আনতে হবে। অর্থাৎ আমি বড় একটা বাক্য বললাম, বড় একটা বাক্য যখন বলবো, তখন ওই বাক্যর ভিতর থেকে প্রথমে আমাকে সাবজেক্ট আনতে হবে। কি আনতে হবে? সাবজেক্ট। যেমন আমাদের সময় আমরা একটা ট্রান্সলেশন করতাম, আমাদের ট্রান্সলেশন মেথডে ছিল দিল্লির বাদশাহ নাসিরউদ্দিন গরিবের মতো জীবন যাপন করতেন। তো এটা কি হবে? এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে দিল্লির বাদশাহ নাসিরউদ্দিন, অর্থাৎ নাসিরউদ্দিন দা ইম্পিরর অব দিল্লি লিভড লাইক এ পুয়ার। লিভড কেন দিলাম? ওই যে বললাম গরিবের মতো জীবন যাপন করতেন। কোন টেন্স? পাস্ট টেন্স। সর্বাগ্রে আমাকে টেন্স শিখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি বারবার কেন আপনাদের সামনে সহজ বলি জানেন? এই ভাষাটার নির্দিষ্ট কিছু পথ আছে। আমরা যখন খুলনা থেকে ঢাকায় যেতাম পদ্মা সেতু হওয়ার আগে, তো ওইখানে কিন্তু নদীতে কিছু সিম্বল দেওয়া ছিল, চিহ্ন দেওয়া ছিল। ওই ইসে বাঁশ পুঁতে পুঁতে ওর মাথায় লাল ফ্ল্যাগ দিয়ে লঞ্চ গুলা কিন্তু ওই মানে ওই যে একটা দেখানো পথ, ওই পথেই যেতে হতো। অর্থাৎ এখানেও কিন্তু একটা নির্দিষ্ট পথ দেখিয়ে দিব, এই পথে একটু হাঁটবেন, এই পথটা মেনে চলবেন, ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে 2 থেকে 3 মাসের ভিতরে আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন, আপনি অনর্গল কথা বলতে পারবেন। সেই সিস্টেমটা আমি দেখিয়ে দিব। তো গোলাপের গন্ধ মিষ্টি, দা স্মেল অফ দ্য রোজ ইজ সুইট। তোমরা ভাগ্যবান, ইউ আর লাকি। ইউ আর লাকি, ইউ এর পরে ওই যে একটা আর বসিয়েছি না, আরটা কোথা থেকে আসছে? বি ভার্ব থেকে। কোন জায়গা থেকে আসছে? বি ভার্ব থেকে। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা কি হবে একজন বলেন তো? সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। না, রাইজেস মানে তো ওঠা, এখানে আপনি রাইজ দিচ্ছেন কেন? আচ্ছা আচ্ছা হুম। sun sets The sun sets in the west. থ্যাংক ইউ। দেখেন এইখানে আমি বারবার একটা বলি না যে ভোকাবুলারি বলতে ভার্বের ভোকাবুলারি শিখতে হবে, আর কিচ্ছু না। অর্থাৎ এখানে রাইজ মানে ওঠা, এটা আমরা জানি, কিন্তু অস্ত যাওয়া কি এটা আমরা অনেকেই জানি না, যার কারণে বাক্যটা করতে পারি না। সূর্য ইংরেজি জানি, পশ্চিম দিক ইংরেজি জানি, যাওয়া ইংরেজি জানি, দিক ইংরেজি জানি, কিন্তু এই যে অস্ত যাওয়া, এটা কিন্তু আমরা জানি না। অর্থাৎ এখানে রাইজ মানে ওঠা, আর সেট মানে অস্ত যাওয়া। তাহলে কি হবে? দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। এখানে সেটস কেন হবে? যেহেতু সূর্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এবং বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এইটা যে আমি যদি বলি এই বাক্যটা আপনি কন্টিনিউয়াস টেন্স করেন, কি হবে? সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। বিকেল বেলায় আপনি দাঁড়িয়ে আছেন নদীর তীরে, আপনার বন্ধুকে বলছেন দেখো দেখো সূর্য অস্ত যাচ্ছে। দ্য সান ইজ, দ্য সান ইজ গোয়িং টু সেট। এখানে সেটস দেওয়া যাবে না। ঘোড়ার কি শিং আছে? তুমি কি তাকে চেনো? দেখেন এই যে তুমি কি তাকে চেনো, এখানে কি হবে? তুমি তাকে চেনো, কি হবে? ইউ নো হিম। ইউ নো হিম। কিন্তু আমি যদি বলি তুমি কি তাকে চেনো, তো এই যে Do আমি, you know him? হ্যাঁ, এখানে ডু কোথা থেকে আনলেন? ডু কোন জায়গা থেকে ধার করে আনলেন? কারণ আমার বলছে যে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এখানে প্রশ্নবোধক করতে গেলে ডু বা ডাজ আসবে, আর নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট আসবে। কি আসবে বলেন? এই ডু ডাজ এর ব্যবহার আমরা ডিটেলস পাবো। তো দেখেন এই ক্লাসটা এটা হোমওয়ার্ক থাকবে, আর আমরা মেইন যে বিষয়টা শিখতেছি সেটা এই জায়গাটা। এবার আসি এই বি ভার্ব গুলো যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি অথবা হেল্পিং ভার্ব হিসাবে বসে, এইটা আবার কেমন? স্যার প্রশ্ন ছিল স্যার, বলেন বলবো? বলেন, অবশ্যই করেন। বি অর্থ হওয়া, বিকাম অর্থ হওয়া, তাহলে বিটা কি স্যার বিকাম থেকে এসছে, না বিকামটা বি থেকে না, আসছে? এখানে বি যুক্ত কাম, কামের সঙ্গে বি যুক্ত হয়েছে। অর্থাৎ এখানে বিকাম মানে হওয়া, কি হওয়া? যেমন আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই, আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, আমি একজন উকিল হতে চাই। আর বি ভার্বে যখন ইসটা নিয়ে আসবেন, তখন সেটা আবার আলাদা বিষয় হয়ে গেল। যেমন হি ইজ এ ডক্টর, সে হয় একজন ডাক্তার। কিন্তু যখন আমি হতে চাই, আমি নিজে হব, কোনো প্রাণীবাচক সাবজেক্ট যখন কিছু হতে চায়, তখন বিকাম আনতে হবে। যেমন হি ওয়ান্ট টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, সে একজন ইঞ্জিনিয়ার হতে চায়। এখানে বি এর সঙ্গে কাম যুক্ত হয়েছে, বি যুক্ত কাম সমান সমান হচ্ছে বিকাম। দেখেন, তারপর একটু আসি। স্যার আবার ফিউচার টেন্সের একটা সেন্টেন্স আছে না, আই উইল বি এ ডক্টর। হ্যাঁ, ওখানে তো উইল যোগ করেছেন, ওই যে সেখানে বি মানে তো হওয়া। ওই বি এবং বিকাম, বি যখন কারোর সঙ্গে যুক্ত হবে, এই দেখেন এইটার ক্লাস, এই ভিতরে বি ভার্বটার ক্লাসটা করেন, এটা সবই বুঝতে পারবেন। যেমন কি আপনি বলেছেন যে হি উইল বি এ ডক্টর, সে একজন ডাক্তার হবে। সে কি এখানে? সে, সে অর্থাৎ সে তো একজন প্রাণীবাচক সাবজেক্ট। সে মানে কি? একজন মানুষ না, একজন ব্যক্তি না? তাহলে প্রাণীবাচক সাবজেক্ট যখন কিছু হতে চায় বা হবে, তখন বি এর ব্যবহার করতে হবে, এবং বি মানে হচ্ছে এখানে সরাসরি হওয়া। আমি একজন ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। এখানে আমি কে? আমি তো প্রাণীবাচক সাবজেক্ট। তো দেখেন এখানে প্রাণীবাচক বা অপ্রাণীবাচকের ক্ষেত্রে যখন হওয়া বুঝাবে, মানে হতে চাই বা হবে, তখন আমাকে বি এর ব্যবহার সরাসরি করতে হবে।
আই অ্যাম বিইং আ ডক্টর, এটার অর্থ কি জানেন? আই অ্যাম বিইং আ ডক্টর। মনে করেন আপনি এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছেন, বলেন বলেন। আই এম বিং এ ডক্টর, আমি ডক্টর হচ্ছি। আই অ্যাম বিইং আ ডক্টর, আমি একজন ডক্টর হচ্ছি। কোন টেন্স এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এক সেকেন্ডের ভিতরে টেন্সটা আমাদের মাথায় আনতে হবে, একদমই ঠিক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই জায়গাটা দেখেন, হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। দে আর ড্রয়িং আ পিকচার। এখানে দেখেন এই যে বাক্যগুলো না, এটা কিন্তু এখানে সাবজেক্টের পরে অ্যামিজার, অর্থাৎ হির পরে ইজ বসেছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি বসেছে, হি ইজ প্লেইং ফুটবল, দে আর ড্রয়িং পিকচার। অর্থাৎ এই সেন্টেন্স গুলো যখন আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমরা এগুলোর মধ্যে এই যে বি ভার্ব অথবা আমরা বলি অক্সিলারি বা হেল্পিং ভার্ব, এদের সাথে নট বসালে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আর এই ভার্বগুলো যখন প্রথমে নিয়ে আসবো তখন ইন্টারোগেটিভ হয়ে যাবে। এই বাক্য চারটা একজন একটু পড়েন তো। ইউ আর ইটিং রাইস। ইউ আর ইটিং রাইট, ইউ আর নট ইটিং রাইট, আর ইউ ইটিং রাইট, আরএন্ট ইউ ইটিং রাইট। আরেকটি আছে, আর নট ইউ ইটিং রাইস, আরএন্ট ইউ ইটিং রাইস, ঠিক বলেছেন। তাহলে কি হবে? ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। তো এটা নেগেটিভ কিভাবে করলাম? আর এর সঙ্গে শুধু নট বসালাম। যখন আমরা আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ, এখানে কি পরিবর্তন করেছি বলেন তো? শুধু ওই ভার্বটা প্রথমে নিয়ে এসেছি। আর নট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না, আর নট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করি, দেখেন আমি কি বলতে চাচ্ছি। বললাম যে এই যে ইন্টারোগেটিভ করলাম, নেগেটিভ ইন্টারোগেটিভ করলাম, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করি, যেমন হট, হোয়েন, হোয়ার, হাউ, এটসেট্রা, তাহলে সেগুলো ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। এই বাক্যগুলো একজন একটু পড়ে ফেলেন তো। Where are they playing football? Why are they playing football? How are they playing football? Why are not they playing football? থ্যাঙ্কস, দেখেন থ্যাঙ্কস এ লট এখানে কি বলছে। এই বাক্যটা আমি যদি এইভাবে এতটুক বলতাম, দেখেন এই বাক্যটা আমি শুধু এইটুক বলতাম, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে। এই বাক্যটার প্রথমে আমি একটা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করেছি, হোয়ার। হোয়ার আর দে প্লেইং ফুটবল। আপনার ছেলেকে খুঁজে পাচ্ছেন না, সে মাঠে ফুটবল খেলতে গিয়েছে। আপনি বাসা থেকে বের হয়ে একজনকে জিজ্ঞাসা করছেন যে হোয়ার আর দ্য বয়েজ প্লেইং ফুটবল, বালকেরা কোথায় ফুটবল খেলছে। এখানে আপনাকে এই যে আর দে প্লেইং ফুটবল, এটা কিন্তু আমি উপরে দেখিয়েছি, কিন্তু এখানে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর শুরুতে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করেছি, হোয়ার। তার পরের সেন্টেন্সে কি যুক্ত করেছি? হোয়াই। Why? হোয়াই আর দে প্লেইং ফুটবল, হোয়াই আর দে প্লেইং ফুটবল। এই বাক্যগুলো আপনি মাঠে গিয়েছেন ফুটবল খেলা দেখতে, আপনি আপনার পাশের আপনার বন্ধুকে জিজ্ঞাসা করছেন যে এরা কেন ফুটবল খেলছে, এই বৃষ্টির মাথায় কেন ফুটবল খেলছে। হোয়াই আর দে প্লেইং ফুটবল, হয় মানে কি কেন। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে। হোয়াই আরেন্ট দে প্লেইং ফুটবল, কেন তারা ফুটবল খেলছে না। মনে করেন এখন খেলার একটা উপযুক্ত পরিবেশ, আপনি একজনকে বলছেন যে তারা তো অন্যদিন খেলতে যায়, কেন আজ খেলতে যাচ্ছে না। হোয়াই আরেন্ট দে প্লেইং ফুটবল, কেন তারা ফুটবল খেলছে না। এই কথাগুলো আপনি খাতায় লিখবেন, একটু চর্চা করবেন। আমি একটা কথা বলি প্রায়, চর্চা না করলে মরচা পড়ে যায়। মরচা শব্দের অর্থ হচ্ছে মরিচা। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারি, কিন্তু স্পোকেনের জায়গায় আমরা খুবই দুর্বল, রিটেনে আমরা খুবই দুর্বল, কারণ এই বেসিক জিনিসটা আমরা জানি না। আমরা লিখতে গেলে অনেক সময় ভুল করে ফেলি। তো দেখেন এখানে কি করলাম, এখানে ডাব্লিউএইচ যুক্ত ভাইয়া, ইন্টারোগেটিভ। হ্যাঁ, আমার একটা মানে জানার, ইনস্ট্যান্ট আমি একটা জায়গায় ভিজিট করলাম, করে তার উপরে বেস করে আমাকে কিছু মানে সেন্টেন্স লিখতে হবে। ওই ভিজিটটা করার পরিপ্রেক্ষিতে আমাকে একটা নোট লিখতে হবে ইনস্ট্যান্ট। অবশ্যই। হুম, সেই ক্ষেত্রে আমি কোন রুলসটা ফলো করলে আমার জন্য ইজি হবে? ধন্যবাদ। এইখানে দেখেন আপনি ওইখানে চলে আসছেন, ভিজিট করে চলে আসছেন বাসায়, রাত্রে আপনি লিখতে বসছেন। তো আমি ওইখানে গিয়েছিলাম, অর্থাৎ আপনার ওই সময়টা কিন্তু অতীত হয়ে গিয়েছে। আপনি গেছিলেন সকালবেলায়, আজকে রাত্রে লিখতে বসছেন অথবা আগামী দিন আপনি লিখবেন, টাইমটা কিন্তু অতীত হয়ে গিয়েছে। এখানে অ্যাকচুয়ালি আপনাকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। পাস্ট টেন্সের ভিতরে মেইনলি আপনাকে ব্যবহার করতে হবে পাস্ট ইনডেফিনিট। আমি শুরুতে একটা কথা বলে, ইনস্ট্যান্ট দাঁড়িয়ে আমাকে রিপোর্টটা লিখতে হয়। ইনস্ট্যান্ট দাঁড়িয়ে লিখতে হয়, তখন আপনি প্রেজেন্ট টেন্স ব্যবহার করবেন যে আমি এটা দেখছি। এটা যদি আপনি কন্টিনিউয়াস টেন্সে লিখতে চান, সবগুলো আপনি কন্টিনিউয়াসে লিখবেন। আর যদিও আপনি মনে করেন যে না আমি দেখি বা আমি এইটা এখন এই মুহূর্তে এখানে আছি, তখন আপনি প্রেজেন্ট টেন্সটা ব্যবহার করবেন, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস ব্যবহার করবেন। আমি একটা কথা বলেছিলাম, 7টা টেন্স
12টার ভিতরে 5টা বাদ দিব, আর কয়টি থাকে? 7টি। 7। এই 7 কাইন্ডস, 7 প্রকার টেন্স আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। আপনি ওখানে ইনস্ট্যান্ট লিখবেন, আপনাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। আপনি যদি বাসায় এসে লিখেন, আপনার স্যারকে, আপনি বসকে লিখতে চাচ্ছেন, তাহলে ওখানে আপনাকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। যে ইয়েস্টারডে আই ওয়েন্ট টু আ ভিজিট দ্য রোহিঙ্গা ক্যাম্প, এখানে ক্যাম্পের নাম উল্লেখ করতে পারেন, ক্যাম্প নাম্বার উল্লেখ করতে পারেন। তারপরে আই স্টার্টেড মাই জার্নি, বা আই স্টার্টেড, আই, এটা কি বলতে পারেন যে আই ওয়েন্ট দেয়ার এট 9 p.m, দেন আই স্টার্টেড মাই ওয়ার্ক, দেন আই টকড অ্যাবাউট দ্য পিপল, অ্যাবাউট দ্য হেলথ অফ দ্য পিপল হু আর লিভিং ইন দিস প্লেস। এখানে আপনাকে পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ইনডেফিনিট অথবা পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবেন। এর ভিতরে আপনি কিছু মডাল ভার্বের ব্যবহারও করবেন। দেখেন, একটা ল্যাঙ্গুয়েজ অনেক বিশাল, এই ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজের পরিধিটা অনেক বড় হয়। তো এটা আমরা যদি দ্রুত কভার করতে চাই, আমাদের মনের সঙ্গে কিন্তু আমরা পেরে উঠতেছি না। এখানে একজন আজকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলছেন মাত্র 3টা ক্লাস করেছে, ইউএসএ থেকে ক্লাস করে। তো বলছে যে স্যার আমি কবে ইংলিশে কথা বলা শিখবো? তা আমি তখন অবাক হয়ে গেলাম, আমার হাত থেমে গেল, আমি কিছু লিখতে পারলাম না। একজন মহিলা, তিনি বাংলাদেশি প্রবাসী, উনি ওই দেশের একটা রেস্টুরেন্ট করেছে, ওখানে জব করে, মানে তার নিজেরই রেস্টুরেন্ট। তো কথা বলতে পারে না যারা কাস্টমার আসে। তো এখানে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে কি, আমাদের মনটা অনেক ফাস্ট হয়ে গিয়েছে, কিন্তু মনের সঙ্গে আমরা পেরে উঠতেছি না। মন চলে যাচ্ছে যে কবে কথা বলবো, কবে কথা বলবো। সবাই একটু ভেবে দেখবেন। কিন্তু এই গ্রামারের ইনস অ্যান্ড আউটস না জানলে কথা বলা যায় না, কথা বলতে গেলে অনেক ভুল হয়। আর এখানে স্যার, ভুল। হ্যাঁ, বলেন। স্যার আমার একটু হুম, স্যার যে কোনো একটা ধরেন মাই টিচার, হুম, তো একটা টিচার সম্বন্ধে যখন আমি লিখতে যাব হুম। প্রেজেন্ট ইনডিফিনিট, মানে সবটা কি একই প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস একটাতেই থাকতে হবে, না কিছু কিছু জায়গায় আবার ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট কন্টিনিউয়াস মানে মিক্স করা যাবে, নাকি শুধু একটাতেই থাকতে হবে? যাবে। দেখেন, এখানে আমি কয়েকটা কথা বলি ছোট্ট করে। এক হচ্ছে টিচার সম্পর্কে বা এই ধরনের মোবাইল ফোন সম্পর্কে প্যারাগ্রাফ লিখবেন, হ্যাঁ। কম্পিউটার সম্পর্কে লিখবেন, বুক ফেয়ার সম্পর্কে লিখবেন, বাস স্ট্যান্ড, এই ধরনের প্যারাগ্রাফ লিখতে গেলে সারা জীবন মনে রাখবেন, আগে প্রথমে আপনাকে সংজ্ঞাটা দিতে হবে টিচারকে, হুই ইজ টিচার। তো এই সংজ্ঞাটা দিতে, মোবাইল ফোন যদি লেখেন, হোয়াট ইজ মোবাইল ফোন। আপনি যদি বাস স্ট্যান্ড প্যারাগ্রাফ লিখতে যান, বাস স্ট্যান্ডের আগে সংজ্ঞাটা দিতে হবে। এটাকে বলে স্টার্টিং অ্যান্ড এন্ডিং। স্টার্টিং অ্যান্ড এন্ডিং, আপনাকে প্রথমে খুব ভালোভাবে স্টার্ট করতে হবে, এন্ডিংটাও খুব ভালোভাবে করতে হবে। আর টেন্সের ব্যাপারটা বললেন, টিচার সম্পর্কে প্যারাগ্রাফ লিখবেন। তো এখানে আপনি বিভিন্ন টেন্স ব্যবহার করতে পারেন যদি আপনি টেন্স সম্পর্কে জ্ঞান থাকে। আর এখানে বেশিরভাগ দেখবেন চলে আসবে ইনডেফিনিট টেন্স, হয় প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট অথবা ফিউচার ইনডেফিনিট। আমি ওই যে জায়গাটা ছিলাম একটু ভেঙে দেই, যে 3টা টেন্স, প্রত্যেকটার ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস, তাহলে কত হয়? 3 দোকানে 6 প্রকার। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার টেন্সেরও তাই। আরেকটি টেন্স থেকে যাচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর 5টি টেন্স আমি বাদ দিলাম। কেন বাদ দিলাম? দেখেন, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছি। এই বাক্যটা সারাদিনে আপনি কয়বার বলেন একটু ভেবে দেখবেন তো। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, পাস্ট পারফেক্ট টেন্স, এই টেন্সটা আপনি দিনে কয়বার ব্যবহার করেন? আমার মনে হয় একবারও করা লাগে না। তো এখানে 7টা টেন্স আমি যদি ভালো করে বুঝতে পারি, সঙ্গে কিছু মডাল ভার্ব সম্পর্কে এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকে, আপনার প্রেজেন্টেশন বলেন, আপনার রিপোর্ট রাইটিং বলেন, প্যারাগ্রাফ বলেন, আপনি মোটামুটি কভার করতে পারবেন। এম আই রাইট? জি স্যার। স্যার আমরা সচরাচর সারাদিন যে কথাগুলি বলি স্যার, হ্যাঁ, এর মধ্যে হ্যাঁ। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটটাই সবচেয়ে বেশি ইউজ অবশ্যই, হয়। অবশ্যই। আপনি দেখেন, আমার ক্লাসটা শেষ করার পরে আপনি চোখ বন্ধ করে মাত্র 2 মিনিট আমার কথাগুলো ভেবে দেখবেন স্যার কি বললো। এবং আমাদের সারাদিনের কথাবার্তার 90 থেকে 95 ভাগ, 90 to 95, 90 থেকে 95 ভাগ কথাবার্তা আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, অথবা বড়জোর প্রেজেন্ট জি কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার এর ভিতরেই থাকবে। যেমন আপনার সামনে দিয়ে একজন হেঁটে যাচ্ছে, আপনি তাকে বললেন, এই তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং নাও? জি। তো হয় এটা আর কোন ইউ টেন্স? এটা কন্টিনিউয়াস টেন্স। দেখবেন এই টেন্সটা, একটা জিনিস কি জানেন, ছোট্ট করে বলি, এই গবেষণা বা যাই বলেন, আমার জ্ঞানও খুব ক্ষুদ্র, তো আমি ক্ষুদ্র জ্ঞানে এতটুকু বুঝলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে বেশি কিছু লাগে না। শুধু এই ভার্বের ভোকাবুলারি চেঞ্জ এবং টেন্স, মডাল ভার্ব, সেমি মডাল, আর কিছু কিছু বিষয় একটু দেখিয়ে দিব, দেখবেন আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে আগের থেকে এখন অনেক সহজ মনে হবে। কিন্তু এই সিস্টেমগুলো আপনাকে একটু দেখতে হবে। এই দেখেন, এখানে আরো একটা বিষয় আছে, এগুলো একদিনে তো হয় না, আস্তে আস্তে একটু দেখাবো। এই যে বাক্যটা একটু দেখেন, এখানে মেক আ স্টোরি ইউজিং ফর্মস অফ ভার্বস, ভার্বের বিভিন্ন ফর্ম ব্যবহার করে আমরা একটা গল্প রচনা করব। তো গল্প আমরা কি লিখব? গল্প। এই গল্প লিখতে গেলে আমাদের কিছু ভার্ব লাগবে। এখানে কিন্তু আমি প্রিপজিশন দেখাচ্ছি না, নাউন দেখাচ্ছি না, অ্যাডজেক্টিভ দেখাচ্ছি না, কনজাংশন দেখাচ্ছি না। এখানে জাস্ট আমি ভার্বের ব্যবহার করে একটা গল্প লিখব।
ভার্বটা কেমন দেখেন, এখানে দেখতেছি বেয়ার, বেয়ার মানে বহন করা, বিইএটি বেট পরাজিত করা, বিকাম হওয়া, বিফল ঘটা, বিগিন শুরু করা, বিহোল্ড তাকানো বা ধরে রাখা, বেন্ড বাঁকানো। এটার আমি আবার ইয়ে করেছি দেখেন, ভি2 এবং ভি3ও নিয়েছি। বিয়ার, বোর, বর্ন, বেট, বেট, বিটেন, বিখাম, বিখেম, বিখাম, বিফল। এই দেখেন প্রত্যেকটার পার্ট লিখেছি না। এইবার আসল জায়গায় চলে আসি, স্টোরি লিখতেছি। দেখেন স্টোরিটা কি, স্টোরির নামটা দিয়েছি আমি জার্নি অফ ডিটারমিনেশন। জার্নি অফ ডিটারমিনেশন। ওই ভার্ব ফর্ম গুলো কিভাবে কাজে লাগে দেখেন। অন চাপানা টাইম আ ইয়াং বয় নেমড আরিফ লিভড ইন আ স্মল ভিলেজ। একদা কোনো এক সময় আরিফ নামে একটা বালক একটা ছোট্ট গ্রামে বাস করতো। হি হ্যাড আ ড্রিম টু ক্লাইম্ব দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য রিজিয়ন। ওই এলাকার সব থেকে উঁচু পাহাড়ে ওঠার একটা মনোবাসনা তার ছিল। কার ছিল? আরিফের। হি ওয়াজ টু জাস্ট অ্যান অর্ডিনারি গোল। তার একটা চমৎকার উদ্দেশ্য, একটা গন্তব্য ছিল। ইট ওয়াজ চ্যালেঞ্জ দ্যাট হি ওয়ান্টেড টু বিয়ার অন হিজ শোল্ডার টু প্রুভ হিজ স্ট্রেংথ অ্যান্ড ডিটারমিনেশন। এই যে দেখেন বিয়ার এর ব্যবহার করেছি। বিয়ার শব্দের অর্থ কি বলেছে? বহন করা। উপরে ভার্ব গুলো কিন্তু আগে আমি আপনাদেরকে পড়িয়ে আসছি। অর্থাৎ ইট ওয়াজ নট জাস্ট অ্যান অর্ডিনারি গোল, এটা একটা যেন তেন গন্তব্য ছিল না। ইট ওয়াজ এ চ্যালেঞ্জ, এটা ছিল একটা চ্যালেঞ্জ। দ্যাট হি ওয়ান্টেড টু বিয়ার, যেটা সে বহন করতে চেয়েছিল, অন হিজ শোল্ডার, তার কাঁধে করে, টু প্রুভ হিজ স্ট্রেংথ অ্যান্ড ডিটারমিনেশন। অর্থাৎ ওই আরিফ ছোটবেলা থেকে, তার পাশে শব্দ হচ্ছে দেখেন, আমি একটু আনমিউট করে দেই, একটু শব্দ করবে না, মনোযোগ। এই ক্লাসগুলো না গ্রামারের ক্লাস, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। মিজানুর রহমান সাহেব দেখেন কথা বলতে পারবেন, এগুলো একটু দেখেন। হি ওয়ান্টেড টু বেয়ার, সে বহন করতে চেয়েছিল, অন হিজ শোল্ডার, তার কাঁধে। এই দেখেন এখানে কিন্তু বেয়ার রয়েছে, যে প্রথমে বেয়ার মানে বহন করা। বেয়ার শব্দের অর্থ কি? বহন করা। অন হিজ শোল্ডার টু প্রুভ হিজ স্ট্রেংথ অ্যান্ড ডিটারমিনেশন। হি নিউ দ্য জার্নি উড বি থট বাট হি ওয়াজ ডিটারমাইন্ড। অন ডে, একদিন আরিফ বিগান হিজ জার্নি, সে তার যাত্রা শুরু করলো। কিসের যাত্রা? পাহাড়ে ওঠা। অ্যাজ হি ক্লাইম্বড হায়ার, যতই সে উপরে উঠছে, হি কোল্ড উইন্ড, ঠান্ডা বাতাস, বেট এগেনিস্ট হিজ ফেস্ট। এই বেট শব্দের অর্থ কেন কি বলেছি? পরাজিত করা। বেট শব্দ বিট হবে, বিট শব্দের অর্থ কি? পরাজিত করা। দেখেন কি বলছে, দ্য কোল্ড উইন্ড, ঠান্ডা বাতাস, বেট এগেনিস্ট হিজ ফেস, বেট এগেনিস্ট হিজ ফেস, অর্থাৎ তার মুখের দিকে ঠান্ডা বাতাস এসে তাকে পরাজিত করে দিতে চাচ্ছে। হিমালয়ের উপরে যখন উঠবেন, আস্তে আস্তে কিন্তু হিম শীতল, হাড় কাঁপানো ঠান্ডা শুরু হয়। ট্রাইং টু ডিসকারেজ হিম, তাকে নিরুৎসাহিত করছে। বিবেক বলে দিচ্ছে তুমি আর উঠো না পাহাড়ে। বাট হি রিফিউজড টু বি বিটেন বাই দ্য রাশ কন্ডিশন। বিটেন শব্দের অর্থ কি এখানে দেখেন, বিটেন শব্দের অর্থ কি এখানে লিখেছি না, এই যে বিটেন, বিট বেট বিটেন। এই বিটেন শব্দের অর্থ কি? এই যে পরাজিত করা, পরাজিত করেছিল আর পরাজিত করিয়াছে। এখানে কোন টেন্সে ব্যবহার করেছে দেখেন, বাট হি রিফিউজড টু বি বিটেন, সে অস্বীকার করলো পরাজয় মেনে নিতে। বাই দ্য রাশ কন্ডিশন, এই খারাপ আবহাওয়ায়। হিজ স্পিরিট অনলি গ্রিউ স্ট্রঙ্গার, তার মনের আগ্রহ আরো বেশি বেড়ে গেল। এট দ্য সানসেট, সূর্যোদয়ে, ডার্কনেস বিফল দ্য মাউন্টেন। এই যে বিফল শব্দের অর্থ কি? ঘটা। অর্থাৎ সেখানে অন্ধকার ঘটলো, এখানে অন্ধকার নেমে আসলো। বিফল অর্থ পতিত হওয়া। ফেল থেকে এসেছে বি ফেল। দেখেন এই যে ফেল মানে পতিত হওয়া, FELL। বিফেল দ্য মাউন্টেন, মেকিং ইট হার্ড ফর আরিফ টু সি দ্য প্যাথ। হি বিহোল্ড দ্য স্টেয়ার্স অ্যাবভ হুইচ সিমড টু গাইড হিম থ্রু দ্য নাইট। ওই রাতের আকাশে তারাগুলো দেখে সে নিজের পথ মনে করলো, তারাগুলো তাকে পথ দেখিয়ে দিচ্ছে। সূর্যোদয় হয়ে গেল, সরি সূর্য অস্ত গেল, এখন সে তারাগুলোকে শক্তি মনে করে এখন পাহাড়ে উঠবে। হি নিউ দ্যাট, সে জানতো যে এভরি স্টেপ হি টুক উড ব্রিং হিম ক্লোজার টু দ্য ড্রিম। প্রত্যেকটা পদক্ষেপ তাকে স্বপ্ন জয়ের কাছাকাছি নিয়ে যাবে। আমি কয়টা ভার্ব ব্যবহার করেছি? বেয়ার ব্যবহার করেছি, এখানে বেড ব্যবহার করেছি। এই বেড কোথা থেকে আসলো? ভার্বের কোন ফর্ম? এই বিটেন কোন ফর্ম? ভার্বের V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো এই ফর্মগুলো ব্যবহার করে, ফর্ম যদি আমি না জানি, এখানে যদি এই ফর্মের ব্যবহার না করতে পারি, আমি কি স্টোরিটা লিখতে পারবো?
আমার কথা সবাই মনে হয় ভালো করে বুঝতে পারেনি। গল্পটা কি ভালো লাগছে? আপনাদেরকে কিছু শিখাতে পারলাম এই গল্পের মাধ্যমে কিভাবে গল্প লিখতে হয় বিভিন্ন ভার্ব ফর্ম ব্যবহার করে? এটা কি বুঝতে পারছেন? এখানে ভার্ব ফর্ম কেন দরকার আগে এই ভার্ব ফর্ম গুলো আপনাদের দেখিয়ে নিলাম। বেয়ার মানে বহন করা, বিট মানে পরাজিত করা, বিকাম মানে হওয়া। এই ভার্বের বিভিন্ন ব্যবহার করে করে তো এই গল্পগুলো দেখেন, একদিন আমি যদি গাছের মাথায় উঠে যাই আমার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ আমাকে ধীরে ধীরে কিন্তু আগাতে হবে। এই যে বি ভার্ব গুলো শিখাচ্ছি না, এই বি ভার্ব গুলোই কিন্তু এই স্টোরি রাইটিং এ কাজে লাগবে। ডু ভার্ব গুলো আমাকে স্টোরি রাইটিং এ কাজে লাগবে। হ্যাভ ভার্ব গুলো আমাকে রিপোর্ট রাইটিং এ কাজে লাগবে। অর্থাৎ আগে আমাদের এই গোড়ার জিনিসগুলো, বেসিক জিনিসগুলো শিখতে হবে। ওই যে কেবল বললাম না, আমরা মনের সঙ্গে পেরে উঠতেছি না, মন ব্যস্ত হয়ে গিয়েছে। স্যারের ব্যাচে ভর্তি হয়েছি, 1 মাসের ভিতরে কথা বলা শিখে বেরোয় আসবো। ইজ ইট পসিবল? আপনারা বলেন, এটা কি পসিবল? জি না। স্যার কিভাবে সম্ভব? না ভাইয়া। দেখেন আমার কথাগুলো, আমি কিন্তু কোনো এখানে রকেট সায়েন্স বা আমি কোনো চটকদার বিজ্ঞাপন বা আপনাদের মনোলোভা কোনো কথা বলছি না। আমি যা বলছি সব প্র্যাকটিক্যাল এবং সব কথাগুলো অনেক লজিক্যাল। অর্থাৎ আমার কথা হচ্ছে, এই যে দেখেন কেবল দেখালাম, হোয়ার আর দে প্লেয়িং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে। হোয়াই আর দে প্লেয়িং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে। হাউ আর দে প্লেয়িং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে। হোয়াই আরেন্ট দে প্লেয়িং ফুটবল। এই বাক্যগুলোকে, এইবার এই বাক্যগুলো একটু পড়ে ফেলেন। এই নিচে দেখেন, হি ইজ ড্রাইভিং আ কার, এই দে আর ক্যাচিং ফিশ, এটা পরে বুঝবেন, আগে এটা একটু পড়েন। মিতা আপনি পড়েন, হি ইজ ড্রাইভিং আ কার। He is he is driving a car. He is not driving a car. Is he driving a car? Is not he driving a car? Why is he driving a car? Where is he driving a car? How is he driving a car? Why is not he driving a car? ধন্যবাদ। দেখেন এই যে বাক্যগুলো আমি এখানে বলেছি না, এই বাক্যগুলো কিন্তু প্রত্যেকটা বাক্য আমাদের কাজে লাগবে। আর এ মাহমুদ, আপনি এই বাক্যগুলো একটু পড়েন তো। এই বাক্যগুলো, হি ইজ ড্রাইভিং এ কার। Driving car. He is not driving a car. Sorry. Is he driving a car? Isn't he driving a car? Why is he driving a car? Where is he driving a car? How is he driving a car? Why isn't he driving a car? দেখেন এই বাক্যগুলা আপনি প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে বলতে পারেন যে হি ইজ ড্রাইভিং এ কার। আপনার সামনে দিয়ে আপনার পরিচিত, আপনার রিলেটিভ গাড়ি চালিয়ে যাচ্ছে, আপনি তাকে বললেন যে হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। এখানে আমি যদি বলি হি ইজ নট ড্রাইভিং আ কার, এটা নেগেটিভ হয়ে গেল। কি হলো? নেগেটিভ। এটাকে আমি ইন্টারোগেটিভ করতে গেলে ওই ইজটাকে আমার প্রথমে এনে দিলেই হবে, পরে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকবে। ইজ হি ড্রাইভিং এ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে। ইজ হি ড্রাইভিং এ কার, তারপর কি হলো? ইজেন্ট হি ড্রাইভিং এ কার, সে কি একটি গাড়ি চালাচ্ছে না। হোয়াই ইজ হি ড্রাইভিং এ কার, সে কেন গাড়ি চালাচ্ছে, সে তো অসুস্থ, কেন গাড়ি চালাচ্ছে। হোয়াই ইজ হি ড্রাইভিং এ কার, হোয়ার ইজ হি ড্রাইভিং এ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে। এখানে আমি একটা বাক্যকে, ড্রাইভকে কতভাবে রূপান্তর করলাম। ড্রাইভিং ড্রাইভিং ড্রাইভিং, প্রত্যেকটা ড্রাইভিং। কিন্তু এখানে আমি কি করেছি, ওই বি ভার্বের বিভিন্ন ব্যবহার করেছি। এক জায়গায় ইজ ড্রাইভিং, এক জায়গায় লিখেছি ইজ নট ড্রাইভিং, ইজ হি ড্রাইভিং, ইজেন্ট হি ড্রাইভিং, হোয়াই ইজ হি ড্রাইভিং, বিভিন্ন ভাবে আমি চেঞ্জ করেছি। এই ভাবটা যখন আপনি বুঝতে পারবেন, ভার্বের এই পরিবর্তনটা বুঝতে পারবেন। ওই যে মিতা আফরোজ কেবল বললেন যে ভাইয়া আমি যখন রিপোর্ট লিখবো ইনস্ট্যান্ট কিভাবে লিখবো, এই ভার্বের পরিবর্তনটা আপনি একটু বোঝা শেখেন, আপনার রিপোর্ট কেন এভরিথিং সহজ হয়ে যাবে। যে যে সেক্টরে ভাষাটা কাজে লাগাতে চাচ্ছেন সেখানেই আপনার সহজ হয়ে যাবে। কি করতে হবে? ভার্বের এই রূপান্তরটা ধরতে হবে, কিভাবে ভার চেঞ্জ হচ্ছে। এরপরে দেখেন বড় করে আমি একটা বাক্য লিখেছি, দে আর ক্যাচিং ফিশ। আমি কি লিখেছি এখানে? দে আর ক্যাচিং ফিশ। এই বাক্যটাকে আপনাদেরকে এই 12 ভাবে বা যে কয় প্রকার আছে এইভাবে লিখতে হবে। দে আর ক্যাচিং ফিশ, পরে কি আছে? হি ইজ নট ড্রাইভিং এ কার, এখানে লিখবেন দে আর নট ক্যাচিং ফিশ। পরের বাক্য কি আছে? ইজ হি ড্রাইভিং এ কার, পরে আপনি লিখবেন আর দে ক্যাচিং ফিশ, আর দে ক্যাচিং ফিশ। পরে কি আছে? ইজেন্ট হি ড্রাইভিং এ কার, এই বাক্য দিয়ে আপনি লিখবেন আরেন্ট দে ক্যাচিং ফিশ। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? এই বাক্যটা এখানে পিডিএফ দিব, ক্লাস রেকর্ডও থাকবে। এবং এতদিন ক্লাস রেকর্ডের একটু সমস্যা ছিল সাউন্ডে, আজকে থেকে সমস্যাটা ঠিক করেছি। তো এই যে বাক্যগুলো না, এই বাক্যগুলো আপনারা এইটা লিখে নেবেন, লেখা লাগবে না, এটা ক্লাসের ভিতরে পিডিএফ এও থাকবে। দে আর ক্যাচিং ফিশ, এইটা দিয়ে এই বাক্যগুলো করবেন। এই যে ইজ ড্রাইভিং লিখবেন ইজ ক্যাচিং, ইজ নট ড্রাইভিং লিখবেন ইজ নট ক্যাচিং। এর আগে সাবজেক্ট দিয়ে ঠিক থাকবে এবং এখানে অবজেক্ট ফিশ ফিশের জায়গায় থাকবে। এটা আপনাদের ছোট্ট একটা হোমওয়ার্ক থাকলো। পরবর্তীতে দেখেন কি আছে। আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব, যার অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছু এর অবস্থান বোঝানো। এর প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর, এবং এই ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয় ওয়াজ ওয়্যার। এর পাস্ট ফর্ম হিসেবে কি ব্যবহৃত হয়? ওয়াজ ওয়্যার। দেখেন অস সাধারণত আই, হি, সি, ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অস বসে। কোথায় অস বসে? আই, হি, সি। যেমন আই ওয়াজ এ ডক্টর,
হি ওয়াজ এ ডক্টর, শি ওয়াজ এ ফার্মার, বা শি ওয়াজ এ টিচার, এখানে এই ওয়াজ ব্যবহার করতে হবে। ওয়ার কোথায় বসে? ওয়ার বসে সাধারণত, এটা আপনারা একটু পড়েন তো কি কি লেখা আছে এখানে, পড়েন। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বলতে থাকে। দেখেন বলছে যে ওয়াজ সাধারণত এই জায়গায় বসে। ওয়ার কোথায় বসে? যখন সাবজেক্ট প্লুরাল হয়। পড়েন এখানে কি বলছে, উই, ইউ, দে এবং সমস্ত প্রকার প্লুরাল নাম্বারের সাথে ওয়ার বসে। যত প্রকার প্লুরাল নাম্বার আছে তার সাথে কি বসবে? ওয়ার বসবে। আমরা মনে রাখতে, একটু হাসি পাচ্ছে, আমার মনে রাখতে হবে যে ঠিক প্রেজেন্ট টেন্সের মতোই, ঠিক প্রেজেন্ট টেন্সের মতোই ওয়াজ এবং ওয়ার শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। পাস্ট ইনডেফিনিট টেন্সে যখন ওয়াজ ওয়ার বসবে তখন সেটা মেইন ভার্ব হিসেবে বসবে, কিন্তু যখন পাস্ট কন্টিনিউয়াসে বসবে তখন সেটি কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে বসবে। এই জায়গাটা দেখেন আমি লিখে রেখেছি আই ওয়াজ এ টিচার, এখানে ওয়াজটা কিন্তু মেইন ভার্ব হিসেবে বসেছে। হ্যার ইউ ক্যান সি আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস। এই জায়গাটায় কি করেছি, এই জায়গাটায় ওয়াজ কিন্তু আবার মেইন ভার্ব নেই, এখানে ইট হচ্ছে মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। আই ওয়াজ ইটিং রাইস, জাস্ট এতটুকু মনে রাখেন। পাস্ট ইনডেফিনিট টেন্সে কি, সাবজেক্ট প্লাস বি ভার্ব। সাবজেক্ট দেখেন হি, বি ভার্ব কি ওয়াজ, হি ওয়াজ এ গুড বয়, হি ওয়াজ এ গুড বয়। আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস বি ভার্ব, সাবজেক্ট প্লাস বি ভার্ব। তারপর কি আছে দেখেন, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের জায়গায় কখনো ডিটারমাইনার থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, নাউন থাকতে পারে। এই প্রথম বাক্য দেখেন, হি ওয়াজ এ গুড বয়, এখানে গুড কি অ্যাডজেক্টিভ, তারপর কি বয় নাউন। কিন্তু এই জায়গাটা দেখেন আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ এ টিচার, এই জায়গাটা টিচার কিন্তু নাউন। তাই বলছে যে এই কমপ্লিমেন্ট বা এক্সটেনশনের জায়গায় তিনটা জিনিস থাকতে পারে, কমপ্লিমেন্টের জায়গায় ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকতে পারে। আমরা বলি না সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কখনো অবজেক্ট বলবেন না, বলতে হবে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এক্সটেনশনের জায়গায় তিনটা জিনিস থাকতে পারে। হুম, হ্যাঁ, এক্সটেনশন হচ্ছে অতিরিক্ত, ইএক্সটি এক্সটেনশন। তো এই জায়গায় বলতে হবে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এক্সটেনশনের জায়গায় কখনো কমপ্লিমেন্ট থাকতে পারে, কখনো অ্যাডভার্বিয়ালস থাকতে পারে, কখনো ডিটারমাইনার থাকতে পারে। তো আমরা এটা পরে ধাপে ধাপে দেখবো। ইন দ্য সেম ওয়ে এই সেন্টেন্স গুলো প্রেজেন্ট টেন্সের মতোই নেগেটিভ ইন্টারোগেটিভ অথবা ডাব্লিউ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে, শুধুমাত্র অ্যামিজারের জায়গায় অজয়ের ব্যবহার করতে হবে। অ্যামিজারের জায়গায় কি ব্যবহার করতে হবে? অজয়। এটা কিভাবে হচ্ছে দেখেন, এখানে আমরা যে উপরে বাক্যগুলো শিখে আসছি না, ঠিক একই নিয়মে করতে হবে। এই যে হি ইজ ড্রাইভিং আ কার, হি ইজ নট ড্রাইভিং আ কার, ইজ হি ড্রাইভিং আ কার, এখানেও ঠিক সেই একই কথা বলা হয়েছে। এখানে সেই কথাগুলো কিন্তু বলা হয়েছে যে পাস্ট টেন্সে যেমন হি ওয়াজ এ ডক্টর, সরি আই ওয়াজ এ টিচার, এটা নেগেটিভ কিভাবে করবেন, ওয়াজ এর পরে শুধু নট হবে, ঠিক উপরের নিয়মে আই ওয়াজ নট এ টিচার। এটা ইন্টারোগেটিভ কিভাবে করবেন, ওয়াজ আই এ টিচার, ওয়াজ আই এ টিচার। অর্থাৎ এখানে যেগুলো আপনি এই যে প্রেজেন্ট টেন্সে করেছেন সেইগুলো আপনি এখানে ওয়াজ ব্যবহার করে পাস্ট টেন্সে করবেন। নিয়ম কিন্তু এক। 9-10 আমরা যখন স্যারের কাছে পড়তে যেতাম অঙ্ক স্যার, তখন একটি নিয়মের একটা অঙ্ক দেখাই দিয়ে স্যার কি করতো, বীজগণিতে ওইখানে সংখ্যা চেঞ্জ করে দিত। অর্থাৎ নিয়ম এক, শুধু সংখ্যা চেঞ্জ করে দিল। এখানে টেন্স এক, মানে স্ট্রাকচার এক, আমি শুধু টেন্স চেঞ্জ করে দিয়েছি, প্রেজেন্ট টেন্স করেছি, এখন পাস্ট টেন্স হবে। তো এটাও আপনারা এখান থেকে কিছু হোমওয়ার্ক একটু নিজেরা ট্রাই করবেন, না পারলে আমি তো আসি। এরপর দেখেন ফিউচার টেন্স। কোন টেন্স করবো বলেন তো? ফিউচার টেন্স। এবার আসি ফিউচার টেন্স, এটা একজন একটু পড়েন তো এখান থেকে, যে এবার আসি ফিউচার টেন্সে কিভাবে দেখবো, এটা পড়ে ফেলেন। এবার আমরা আসছি পড়েন, একজন পড়েন। ফিউচার টেন্স এর বি ভার্বের ব্যবহার কিভাবে হয়। আমরা জানি কোনো ভার্ব এর ফিউচার ফর্ম হয় না। যদি কোনো সেন্টেন্স কে ফিউচারে প্রকাশ করতে হয় তাহলে মেইন ভার্বটা, অর্থাৎ যে ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে সেই ভার্বের আগে শ্যাল অবলিক উইল বসাতে হয়। তাহলে আমরা যদি এই বি ভার্ব কে ফিউচার ফর্ম নিয়ে কোনো সেন্টেন্স করতে চাই, তার স্ট্রাকচার হবে উইল বি। কারণ আমরা আমরা জানি বি নিজেই একটা মেইন ভার্ব হিসেবে প্রেজেন্ট ফর্ম হিসেবে বসে। নোট, উইল বি এই ভার্বটা আগের অন্য ভার্ব গুলোর মতোই শুধুমাত্র ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। ফিউচার ইনডিফিনাইট এ মেইন ভার্ব হিসেবে বসে এবং কন্টিনিউয়াস এ হেল্পিং অবলিক অক্সিলারি ভার্ব হিসেবে বসে। ফর এক্সাম্পল, ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট
প্লাস উইল বি প্লাস কমপ্লিমেন্ট ব্র্যাকেটের ভিতরে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। দেখেন এই লম্বা একটা লেখার ভিতরে কি বোঝাতে চাচ্ছে, যেমন আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। এখানে হি উইল বি আ টিচার, ইট উইল বি ডেঞ্জারাস, দে উইল বি ফুটবলার্স, ইউ উইল বি আ টিচার। অর্থাৎ এখানে সাবজেক্ট তারপর উইল বি, সাবজেক্টের পরে দেখেন প্রত্যেকটা জায়গায় উইল বি ছাড়া আর কিচ্ছু কিন্তু নাই। সাবজেক্টের পরে উইল বি, তারপর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের জায়গায় ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ অথবা নাউন, প্রত্যেকটা জায়গায় নাউন রয়েছে। টিচার, ডেঞ্জারাস, ডেঞ্জারাস আবার এখানে অ্যাডজেক্টিভ হলো, ফুটবলার, টিচার, প্রত্যেকটা। কিন্তু এটা যদি আমরা নেগেটিভ করি, তখন এই যে কি আই উইল বি এ ডক্টর, এটা নেগেটিভ করতে কি হবে, এই উইল বি কে আমরা বলবো ওয়ন্ট বি, উইল নট বি কে আমরা কি বলবো, ওয়ন্ট বি। অর্থাৎ এখানে বাক্যটা দেখেন, আই ওয়ন্ট বি আ ডক্টর, হি ওয়ন্ট বি আ টিচার, দে ওয়ন্ট বি ফুটবলার্স, দে ওয়ন্ট বি ফুটবলার্স। এটা কি হলো, নেগেটিভে। অর্থাৎ অ্যাফার্মেটিভে আমরা আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব, আই উইল বি এ পাইলট, আমি একজন পাইলট হব। যখন নেগেটিভ করবেন, ওই উইল বির সঙ্গে উইলের সঙ্গে নট যোগ করবেন, অর্থাৎ ওন্ট বি, উইল নট বি বলা যায় না, এটা আমরা বলি ওন্ট বি। তাই বলছে যে নেগেটিভে কি হবে, আই ওন্ট বি আ ডক্টর, হি ওন্ট বি আ টিচার, দে ওন্ট বি ফুটবলার্স। কিন্তু যদি ইন্টারোগেটিভ করি তখন কি হবে দেখেন, আমাদের মনে রাখতে হবে এখন ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে অনেকেই উইল বিটা একসাথে, এই বাক্যটা দেখেন আমরা ভুলটা কোন জায়গায় করি আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখাই দিই। এই যে আমরা একসঙ্গে কিন্তু উইল বি ব্যবহার করি, আমরা একসঙ্গে উইল বিটা লিখে থাকি। আমাদের মনে রাখতে হবে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে অনেকেই উইল বিটা একসাথে সবার প্রথমে নিয়ে আসি, যেটা একদমই ভুল। আমাদের মনে রাখতে হবে যে এই সেন্টেন্স গুলোতে উইল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব এবং বি শব্দটা নিজেই একটা মেইন ভার্ব, বি কিন্তু নিজেই একটা মেইন ভার্ব। দেখেন, উইল হি বি আ ডক্টর, উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। উইল দে বি ফুটবলার্স, তারা কি ফুটবলার হবে। উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন টিচার হবে। কিন্তু আমরা কি করে ফেলি জানেন, আমরা অধিকাংশ স্টুডেন্ট যখন পরীক্ষা নেই খাতায় আমরা এটা দেখতে পাই, আমরা বেশিরভাগে এই উইল বিটা একসঙ্গে নিয়ে আসি, এইভাবে আমরা লিখে ফেলি, WILL, উইল বি হি আ ডক্টর, DOCTOR। এই জায়গাটা দেখেন, উইল বি হি, এই যে উইল বি হি এ ডক্টর, এখানে একটা জিনিস বাদ করে এখানে আমরা একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন দিয়ে দিই। আমরা কিন্তু এইভাবে সবাই লেখি, এই লেখাটা কিন্তু আমাদের ভুল। আমরা কি করি, আমরা এই লেখাটা লিখে ফেলি, উইল বি হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। কিন্তু এইভাবে কি লিখলে ঠিক হবে, আমাকে ঠিকভাবে লিখতে গেলে এই উইলের পরে সাবজেক্ট আনতে হবে, উইলের পরে অক্সিলারি যে যে উইলটা, এই উইলের পরে সাবজেক্ট। পরের বাক্য দেখেন কি আছে, উইল দে বি ফুটবলার্স, উইল ইউ বি টিচার, উইল ইউ বি টিচার, উইল বি হি আ ডক্টর। অর্থাৎ এখানে এই উইলের পরে বি আনা যাবে না, বিটা দিতে হবে সাবজেক্টের পরে। মনে রাখবেন, ফিউচার টেন্সে যখন ইন্টারোগেটিভ করব তখন এই উইলের পরে সাবজেক্ট দিতে হবে, তারপরে বি দিতে হবে। আমাদের মনে রাখতে হবে এখানে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে অনেকেই উইল বিটা একসাথে ব্যবহার করি, যেটা একদমই ভুল। এখানে প্রথমে উইল আনতে হবে, তারপর সাবজেক্ট আনতে হবে, তারপর বি আনতে হবে। এই যে উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন টিচার হবে, তো উইলের পরে ইউ এসেছে, ইউটা কি সাবজেক্ট না। তারপর দেখেন নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম কি হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। এইটা আমি আপনাদের অন্য একটা ক্লাস নিব শুক্রবারে, ওই ক্লাসটা অনেক লম্বা করব, প্রায় 2 ঘন্টার মতো। আমি সারা সপ্তাহ যা শিখাবো ওই ক্লাসটা আপনাদের ফিডব্যাক নিব, তা নাহলে আপনাদের রেজাল্ট আমি পাচ্ছি না ওইভাবে। অনেকেই আছেন শিখে এটা কাজে লাগাতে পারছেন না, আজকের ক্লাসটা আগামী দিন যে এটা ভুলে যাচ্ছেন। কিন্তু ওই দিন আমি আপনাদেরকে টোটাল একটা ফিডব্যাক নিব সারা সপ্তাহ পরে। অর্থাৎ এইখানে দেখেন নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মটা যখন শিখতে আসতেছি তখন ওইদিকে আমরা সেই ইন্টারোগেটিভ বা অ্যাফার্মেটিভ আবার ভুলে যাচ্ছি, কিন্তু এই ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু যখন এটা আমরা রিপিট করব তখন আর ভুল হবে না। নেগেটিভ ইন্টারোগেটিভে কি হবে, ওই যে বলেছিলাম উইল নট কে আমরা কি বলি জানো, ওন্ট। তো এখানে নেগেটিভ ইন্টারোগেটিভে দেখেন ওন্ট হি বি আ ডক্টর, এই ওন্ট এর পরেও কিন্তু এখানে ওন্ট বি হি আ ডক্টর বলা যাবে না, ওন্ট বি হি, অর্থাৎ ওন্ট বি একসঙ্গে হবে না, ওন্ট এর পরে সাবজেক্ট আনতে হবে। ওন্ট হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে না। ওন্ট দে বি ফুটবলার্স, তারা কি ফুটবলার হবে না। ওন্ট ইউ বি আ টিচার, তুমি কি শিক্ষক হবে না। এবার আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের ব্যবহার নিয়ে। কে জানি বলেছিলেন যে স্যার এখানে ফিউচার কন্টিনিউয়াসের বি ভার্বটা একটু দেখান, এটা একটু দেখেন। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে, আমি ভাত খেতে থাকবো, আমি অঙ্কটি করতে থাকবো, আমি ঘুড়ি উড়াতে থাকবো, আমি মোবাইলে কথা বলতে থাকবো। কোন টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই টেন্স যে যে বি ভার্বটা
ব্যবহৃত হয়, উইলের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে বসে, এবং এর সাথে আরেকটা বি ভার্ব থাকে যেটাকে সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বসে, এবং সেই ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত হয়। সেই ভার্বের সঙ্গে কি যুক্ত হয়? আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখেন, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। আই ওয়ন্ট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। হি ওয়ন্ট বি ড্রাইভিং আ কার, অর্থাৎ এখানে উইল বি, এই যে সাবজেক্ট পর সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের পর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আই উইল বি ইটিং রাইস, এটা নেগেটিভ কি হবে? আই ওয়ন্ট বি ইটিং রাইস। হি উইল বি ড্রাইভিং আ কার, হি ওয়ন্ট বি ড্রাইভিং আ কার। দে উইল বি প্লেইং ফুটবল, দে ওয়ন্ট বি প্লেইং ফুটবল। দে ওয়ন্ট বি প্লেইং ফুটবল। দেখেন এটার ইন্টারোগেটিভ কি হবে? উইল আই বি ইটিং রাইস, উইল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো? উইল হি বি ড্রাইভিং আ কার। আমি একটা কথা আপনাদেরকে বারবার বলি, সেই জায়গাটা হচ্ছে প্রত্যেকটা বাক্যকে চার রকম ভাবে বলা যায়। প্রত্যেকটা বাক্যকে চার ভাবে আমি মুভ করতে পারি। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, একটি হচ্ছে নেগেটিভ, একটি হচ্ছে ইন্টারোগেটিভ, আর একটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। এই চার রকম ভাবে যদি আপনি মুভ করতে পারেন, তো আপনি কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রায় 50% শিখে যাবেন। এটা আপনি মনে করবেন। এই যে দেখেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্যকে আমি প্রথমে কি বললাম? আই উইল বি ইটিং রাইস। এটা নেগেটিভ কি বললাম? আই ওয়ন্ট বি ইটিং রাইস। এটার ইন্টারোগেটিভ কি বললাম? উইল আই বি ইটিং রাইস, উইল আই বি ইটিং রাইস। এর বাংলা কি? আমি কি ভাত খেতে থাকবো। আর এর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ওন্ট আই বি ইটিং রাইস। তো আমি ধরে নিলাম আপনি মাত্র 1000 বাংলা শব্দ জানেন, 1000 বাংলা সেন্টেন্স আপনি জানেন। তো এই 1000-কে 1 সেকেন্ডে জাদুবিদ্যায় মাত্র 4000 করে দেওয়া যায়। কিভাবে? আপনি যদি এই 4 প্রকার ভাবে প্রত্যেকটা বাক্যকে সাজাতে পারেন। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ, একটা নেগেটিভ ইন্টারোগেটিভ। আমি আপনাদেরকে একটা কথা বলেছি না, কিছু টেকনিক শিখাই দিব, এইটা হচ্ছে সেই টেকনিক। আমার কথাটা কি বুঝতে পারছেন? স্যার। জি। আমার জি কথাটা মনে স্যার। হয় ভালোভাবে আপনারা বুঝতে পারেননি। পারছে। তাহলে আরো একটু জোরে বলতেন, জি স্যার। এটা আস্তে বলা হয়ে গেছে, মনে হয় ঘুম আসছে সবার। এখানে আমি একটা কথা বললাম যে আই ইট রাইস, এই বাক্যটাকে আমি কোন টেন্সে বললাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটাকে আমি 4 আইটেমে বলতে পারি। আই ইট রাইস, আই ডু নট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস। আমার বাক্য ছিল কয়টি? একটি। আমার পকেটে আছে 10 টাকা, আমার লটারিতে বেঁধে গেল 38 টাকা। কয় টাকা হলো? 40 টাকা। 40। তাহলে আমার ছিল 10 টাকা, হয়ে গেল 40 টাকা। আমি মাত্র 1000 বাংলা শব্দ জানি, 1000 বাংলা সেন্টেন্স জানি, সঙ্গে সঙ্গে আমি 4000 করে দিলাম। কিছু অর্ডও আছে, এই সিস্টেমে দেখিয়ে দিব। একটা ডেরিভেশন অফ অর্ডস বলে। আমি বললাম বিউটিফুল, আমি এখানে একটু লিখে দেখাই। দেখেন এই জায়গাটা একটু দেখবেন, BEAUTIFUL, বিউটিফুল। আমি কি লিখেছি? বিউটিফুল। এর নিচে আমি লিখবো, দেখেন এখানে লিখলাম বিউটি, BEAUTY, বিউটি। এখানে আমি কি লিখেছি? বিউটি। পরবর্তীতে আবার লিখলাম BEAUTI, BEAUTIFULLY, কি লিখলাম? বিউটিফুললি। দেখেন আরেক বিউটিফুল, বিউটিফুললি, আরেকটা লিখলাম বিউটিফাই, BEAUTIFY, বিউটিফাই। আমি এই বিউটিফুল দিয়ে 4টা বাক্য লিখেছি, সরি ওয়ার্ড লিখেছি। একটা হচ্ছে বিউটিফুল একটা শব্দ, বিউটি একটা শব্দ, বিউটিফুললি একটা শব্দ, বিউটিফাই একটা শব্দ। প্রত্যেকটা শব্দের সঙ্গে কিন্তু বিউটি রয়েছে। তো এই 4টা শব্দের কোনটার কি অর্থ? বিউটিফুল শব্দের অর্থ কি বলেন তো? সুন্দর। সুন্দর। এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিভাবে আপনি বুঝলেন? এটা তো নাউনও হতে পারে, আমি যদি বলি নাউন হবে না? এটা স্যার গুণ বুঝাইছে। এটা যদি নাউনের আগে ব্যবহৃত হয় তাহলে এটা অ্যাডজেক্টিভ, আর যদি নাউনের আগে ব্যবহৃত না হয় তাহলে এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। নাউন হিসেবে ব্যবহৃত হয়, হ্যাঁ। আর এ মাহমুদ, আপনি একটু বলেন তো আপনার ব্যাখ্যাটা শুনি, এটা কেন নাউন হবে না বা এটা অ্যাডজেক্টিভ কেন হলো? এটা হচ্ছে স্যার, দেখেন একটা সহজ কথা বলে দেয়, এর থেকে সহজ আর হয় না। মনে রাখবেন, অ্যাডজেক্টিভের পরে সারা জীবন একটা নাউন বসানো যায়।
বেশিরভাগ জায়গায় 99% ক্ষেত্রে। আর ব্যতিক্রম কিছু আছে, ওগুলো উদাহরণে ধরা যায় না। যেমন বিউটিফুল মানে কি সুন্দর, তাহলে কি সুন্দর বালক, সুন্দর বালিকা, সুন্দর ফুল, সুন্দর জামা, সুন্দর মোবাইল ফোন, সুন্দর টেবিল, সুন্দর দৃশ্য। তো এই যে সুন্দর দৃশ্য, টেবিল, ফুল, ওগুলা কি নাউন না? তাহলে বিউটি, এটা যে বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ কিনা, ওর পরে মনে মনে একটা নাউন বসিয়ে দেখবেন। যদি নাউন বসানো যায় মনে রাখবেন যে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। আরো একটি বিষয় মনে রাখবেন সংজ্ঞা দিয়ে, যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তাহলে এটা কি একটা গুণ বোঝাচ্ছে বিউটিফুল। তো আপনারা সঠিক বলেছেন সবাই, এটা অ্যাডজেক্টিভ। এরপর দেখেন বিউটি। বিউটি মানে কি এটা বলতে পারবেন? এর বাংলাটা কি? সৌন্দর্য মনে হয়। একজন বলেছে না মনে হয় হয়তো সৌন্দর্য, শারমিন আক্তার। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। তো এটা বিউটি, এটা আমি কিভাবে বুঝবো যে এটা সৌন্দর্য? দেখেন, আমি যদি একটা ইংরেজি বাক্য লিখি, দ্য গার্ল হ্যাজ বিউটি, অর্থাৎ বালিকাটির সৌন্দর্য আছে, অথবা দ্য বিউটি অফ দ্য গার্ল ইজ ভেরি নাইস, অর্থাৎ এখানে বিউটি শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য। এই সৌন্দর্য কিন্তু কখনো হাতে ধরে দেখা যায় না, এটা চোখের মাধ্যমে, হৃদয়ের মাধ্যমে অনুভব করতে হয়। তো মনে রাখবেন, যে বিষয়গুলো আমরা অনুভূতি বা অনুভবে নিয়ে আসি, এটা সব সময় নাউন হয়। এবং এই বিউটিটা এখানে নাউন, এবং এটা হচ্ছে নাউন অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে কি? গুণবাচক নাউন, নাউন অ্যাবস্ট্রাক্ট। দেখেন, বিউটিফুল, এরপর পেলাম নাউন, এটা হচ্ছে বিউটি। এরপর যদি বলি বিউটিফুল্লি, এটা কোন পার্টস অফ স্পিচ হবে? একবার মনে হয়। অ্যাডভার্ব মনে হয়, ঠিক বলেছেন। কেননা আমরা অনেকেই জানি এলয় থাকলে অ্যাডভার্ব, কিন্তু না। আমি যদি বলি ভেরি, VERY, ভেরি শব্দটা কিন্তু অ্যাডভার্ব, কিন্তু এখানে তো এলয় নেই। এটা আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম। তবে মনে রাখবেন, বেশিরভাগ কিন্তু এলয় যুক্ত শব্দ অ্যাডভার্ব হয়, বেশিরভাগ। তো এখানে বিউটিফুল্লি এলয় রয়েছে, এটা নিশ্চয়ই একটা অ্যাডভার্ব। বিউটিফুল্লি মানে কি? সুন্দর ভাবে। আর অ্যাডভার্ব আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে ভার্বকে মডিফাই করে। কেমন ভাবে ভার্বকে মডিফাই করলো? সে কাজটি করেছিল সুন্দরভাবে, হি ডিড দ্য ওয়ার্ক বিউটিফুল্লি। তাহলে এখানে ওই কাজটা কেমন ভাবে করেছিল, ওই ভাবটাকে এখানে প্রকাশ করতেছে সুন্দরভাবে। ওই ভার্বকে খোসা দিয়ে যে কথা বলে, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব। তো এখানে বিউটিফুল্লি হচ্ছে অ্যাডভার্ব। এরপর লিখলাম বিউটিফাই। কি লিখলাম বলেন তো? বিউটিফাই, এটা কোন পার্টস অফ স্পিচ? এনিওয়ান ক্যান সে? মেবি নাউন। এটা নাউন। আর কেউ কিছু বলবেন? উনি নাউন বলেছে। হুম, নাউন স্যার। এটা নাউন। আচ্ছা দেখেন, এটাকে আমি একটু ভার্ব বলি। কেন ভার্ব বলবো? কারণ বিউটিফাই মানে হচ্ছে সুন্দর করা। বিউটিফাই মানে হচ্ছে সুন্দর করা। যেমন আমি আমার রুমটি সুন্দরভাবে সাজিয়েছি, আই হ্যাভ বিউটিফাইড মাই রুম, আই হ্যাভ বিউটিফাইড মাই রুম ওয়েল, বা আই হ্যাভ ডেকোরেট মাই রুম ভেরি ফাইন। কিন্তু এখানে আমরা বিউটি ব্যবহার করব, বিউটিফাই। যেমন বিয়ে বাড়িতে দেখবেন খুব সুন্দর করে সাজায়, তো বলা যায় দিস এনভায়রনমেন্ট ইজ বিউটিফাইড, দিস এনভায়রনমেন্ট ইজ বিউটিফাইড, অর্থাৎ এই পরিবেশটা সুন্দরভাবে সাজানো হয়েছে। বিউটিফাই মানে কি? সুন্দর করা বা সুন্দরভাবে সাজানো, সুন্দরভাবে, অর্থাৎ সুন্দর করা, এটাই মনে রাখবেন বিউটিফাই। আমি আমার রুমটি সুন্দর করেছি, পরিবেশটা সুন্দর করেছি, এখানে বিউটিফাই। তোমার মূল কথা হচ্ছে, এই বিউটি বা বিউটিফুল থেকে আমি চারটি শব্দ পেলাম, একটি অ্যাডজেক্টিভ, একটি নাউন, একটি অ্যাডভার্ব, আর একটি পেয়েছি হচ্ছে কি, অ্যাডজেক্টিভ, একটি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো আরেকটি ভার্ব। এই যে চারটা বিষয় আমি পেলাম না, প্রত্যেকটা ওয়ার্ড বা শব্দকে এই চার ভাবে প্রায় রূপান্তর করা যায়। তো একটি শব্দ, আপনি মনে করেন 10,000 ইংরেজি শব্দ জানেন, এই 10,000-কে ইনটু 4 করা যায়, এটাকে মানে গুণিতক করা যায়। 10,000 শব্দকে 40,000 শব্দ তৈরি করে দেওয়া যায়। কিভাবে? যেমন আপনি যে শব্দটা জানেন বিউটিফুল, ওর সঙ্গে এলয় যোগ করে দিলে অ্যাডভার্ব হয়ে যায়। কি করা যায়? অ্যাডভার্ব। এখানে মূল শব্দ ছিল কি? বিউটি। তো বিউটি মানে কি? সৌন্দর্য। অর্থাৎ নাউনের পরে যদি FY যোগ করা হয়, বেশিরভাগ শব্দগুলো ভার্ব হয়ে যায়। এই যে দেখেন, বিউটি মানে সৌন্দর্য, নাউন অ্যাবস্ট্রাক্ট, এইটার পরে আমি FY যোগ করে এটাকে ভার্ব করেছি। কি করেছি বলেন তো? ভার্ব বানিয়েছি। তো এমন কিছু রুল আছে, আমার কাছে শীট PDF আছে, এগুলো আপনাদেরকে দিব। এই রুলগুলো আপনারা দেখলে, মানে এখানে মনে করেন 100 ভার্ব ফর্ম দেওয়া আছে, নাউন অ্যাবস্ট্রাক্ট দেওয়া আছে, নাউন দেওয়া আছে। ওই নাউন গুলাকে 100 নাউন আপনি 1 মিনিটের ভিতরে কিভাবে ভার্বে পরিণত করতে হয় সেই টেকনিক আপনি পারবেন। 100 অ্যাডজেক্টিভকে কিভাবে 1 মিনিটে অ্যাডভার্ব করতে হয় সেই রুলটা আপনি জানতে পারবেন। তো এইভাবে যদি আমরা আগাতে থাকি, তাহলে কি আমাদের ইংরেজি শেখার পথটা সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। মন থেকে বলছেন নাকি, নাকি স্যারকে খুশি করার জন্য বলছেন?
মন থেকে বলতে হবে কথাটা। দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বিষয়টা আমরা এখানে একটু দেখলাম, এরপর আমরা একটু বিন এবং বিং এর ব্যবহারটা একটু দেখি। আজকের ক্লাসটা আপনাদের হাতে সময় আছে তো একটু লম্বা করব, কিন্তু পার্সোনাল বেসের ক্লাসগুলা একটু লম্বা হয়। এখানে আপনারা দেখেন আমি কখনোই কিন্তু মিউট করিনি, প্রত্যেকে প্রশ্ন করতে পারবেন। এই জায়গাটা আমি একটু পড়ে আসি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে উইল বিটা অক্সিলারি ভার্ব, এটা আমরা দেখে ফেলেছি। এইবার আমরা আরেকটা বিষয় দেখব, অন্য সকল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেভাবে সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বসে, এই বিন শব্দটাও ঠিক সেই একই ভাবে বসে। এই বিন কোথা থেকে এসেছে? বিন শব্দটা মূলত কি? যেমন দেখেন আমি যদি এখানে একটু লিখতে পারি ইট, ই এ টি, ইট, এ টি ই, এট, ইটেন, ই এ টি ই এন। আমি এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 কি লিখেছি? ইটেন লিখেছি। কি লিখেছি বলেন তো? ইটেন লিখেছি। তো এই বিন শব্দটা বি ডাবল ই এন, এটা কিন্তু বি ভার্বের ভি3 ফর্ম। যেমন বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, পাস্ট টেন্স অজয়ের, আর এর পাস্ট পার্টিসিপলকে বলা হচ্ছে বিন। এটা কোথায় কাজে লাগবে? সে আমেরিকায় থেকেছে, এই বাক্যটা দেখেন, সে আমেরিকাতে থেকেছে, তার মানে কি? সে এখন বাসায় চলে আসছে। এখন আপনার এক আত্মীয় আসছে, আপনি তার সামনে পরিচয় করা দিচ্ছেন, ইনি আমার কাকা, ইনি দীর্ঘ 10 বছর আমেরিকাতে থেকেছে। এই যে বাক্যটা হি হ্যাজ বিন ইন আমেরিকা, হি হ্যাজ বিন ইন আমেরিকা, তার মানে কি? তিনি আমেরিকাতে থেকেছে। আর এখানে বিন কেন হলো? তার বড় প্রমাণ দেখেন, বাম পার্শ্বে হ্যাজ রয়েছে। মনে রাখবেন কোন বাক্যে কোথাও যদি হ্যাজ হ্যাভ হ্যাড এইটার ব্যবহার করা হয়, তারপরে যে ভার্বটা বসবে এইটা ভার্বের ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে। তো এখানে বি থেকে কিন্তু আমি বিন এনেছি কোন ভাবে? ওই যে এখানে লিখেছি দেখেন, ইট এট ইটেন। কি লিখেছি? ইট এট ইটেন। এই ইটেনটা কি? ইট ভার্বের ভি3 ফর্ম। এখানে বিন কি? ওই বি ভার্বের ভি3 ফর্ম। অর্থাৎ এখানে দেখেন আমি আগেই বলেছি বি এর মানে হচ্ছে হওয়া, থাকা, কোনো কিছু এর অবস্থান। তাহলে বি এর অর্থটা এমনই হয়ে দাঁড়ায়, হয়েছে, থেকেছে বা ছিল। মেইন ভার্ব হিসেবে ব্যবহার, হি হ্যাজ বিন ইন আমেরিকা। এখানে কিন্তু বিং বলা যাবে না, দেখেন একটা আমি লিখেছি বিং। এই বিং এর অর্থ কি? এটার ব্যবহার এখন দেখাবো। এই বিং এর অর্থ কি? এই বিং মানে হচ্ছে চলছে, ঘটছে, এমন কিছু। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স করতে গেলে লাগে। যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এটার ভয়েস চেঞ্জ করেন তো, রাইস ইজ বিং ইটেন বাই মি, অর্থাৎ ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে, ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে। এখানে কিন্তু বিং মানে চলমান, তেসিতেছো। তো এখানে বিন শত বি ডাবল এন, একটা হচ্ছে বয়রসী দন্তান্ন বিন, আর একটি বয়রসী অনুস্বর বিং, এটা মনে রাখবেন। তো এখানে বিন বসেছে কিন্তু কিভাবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে। আবার বিং দেখেন, সে আমেরিকাতে থেকেছে, হি হ্যাজ বিন আ লং টাইম ইন আমেরিকা। এবার দেখেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স। আমি এই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করছি, 5 বছর ধরে কাজ করছি। আই হ্যাভ বিন, এখানে বিনটা কি? ওয়ার্কিং, অর্থাৎ আমি এই কোম্পানিতে 5 বছর ধরে আছি। 5 বছর, এই যে বি শব্দের অর্থ কি? হয়েছে, থেকেছে বা ছিল, অর্থাৎ আমার এই কোম্পানিতে 5 বছর থাকা হয়ে গেছে। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স। এই ব্যবহারগুলো ভালোভাবে একটু শিখে যান। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এমন একটা বাক্য আছে না, হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার? এইটা আমি লিখে ফেলি, দেখেন না বুঝবেন না। এইচ এ ভি ই, হ্যাভ ইউ, বি ডাবল ই এন, হ্যাভ ইউ, সরি এখানে ইভার হবে, হ্যাভ ইউ ইভার, ই ভি ই আর, হ্যাভ ইউ ইভার, বি ডাবল ই এন, বিন টু কক্সবাজার, সি ও এক্স বি এ জেড এ আর। এই জায়গাটা দেখেন, এখানে আবার চিহ্ন দিতে হবে এটা। তাহলে কি লিখলাম? হ্যাভ ইউ, এই জায়গাটা দেখেন, হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার। এই বিনের অর্থ কি? এই বিন শব্দের অর্থ কি দাঁড়ালো? অর্থাৎ তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? অর্থাৎ কি? এটা বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, অর্থাৎ বি মানে কি? এখানে হয়েছে, গিয়েছে বা থেকেছে। তোমার কি যাওয়া হয়েছে কক্সবাজারে? এখানে বিনের ব্যবহার করতে হবে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সরি এটা কি জানো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তারা সকাল থেকে খেলছিল, দে হ্যাড বিন প্লেইং সিন্স মর্নিং, তারা সকাল থেকে খেলছিল। সে 5 ঘন্টা ধরে অঙ্কটি করতে থাকবে, হি উইল হ্যাভ বিন ডুইং দ্য সাম ফর 5 আওয়ার্স। এই দেখেন, এই যে করতে থাকবে, এটা এখানে কিন্তু কি? সকাল থেকে, অর্থাৎ সকাল থেকে শুরু হয়েছে। ওই যে বললাম না, বি এর অর্থ হচ্ছে হয়েছে, থেকেছে। তো এখানে কি কাজটা করা, অঙ্কটা করা সে শুরু করেছে কখন থেকে? সকাল থেকে। এই জন্য কিন্তু এখানে বি এর
বিন বসানো হয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম, বিন এর ব্যবহার করা হয়েছে। এবার আসি বিং এর ব্যবহারে। এখন কিসের ব্যবহার করব? বিং। স্যার আমার একটা প্রশ্ন আছে। কি বলেন? স্যার আমি যদি বলি যে আই এম এ ডক্টর, হুম তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হুম টেন্স, হুম। ঠিক আছে? তো এখন এটাকে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি আমি ডক্টর হয়েছি, তাহলে আমি আমি তখন বলবো আই হ্যাভ বিন আ I ডক্টর। have been এটা কি doctor. কারেক্ট? আই হ্যাভ বিন আ ডক্টর, এটা একদিক থেকে কারেক্ট হয়, কিন্তু গ্রামারে কি বলছে দেখেন, এখানে যদি বলা হয় আই হ্যাভ বিকাম আ ডক্টর, এটা বেশি পারফেক্ট হয়। কেন জানেন? বিকাম শব্দের অর্থটাই হচ্ছে, বাংলা অর্থটাই হচ্ছে হওয়া। তো আমি একজন ডাক্তার হইয়াছি, বিকাম এর ভি টু হচ্ছে বিকেম, আর এর ভি থ্রি হচ্ছে বিকাম। ভালো করে খেয়াল করেন, বিকাম, বিকেম, আবার থার্ড মানে ভি থ্রি ফর্ম হচ্ছে বিকাম, কাম কেম কাম, মনে রাখবেন। তো আমি একজন ডাক্তার হইয়াছি, আই হ্যাভ বিকাম এ ডক্টর, এখানে বিকাম ব্যবহার করবেন, এখানে বিন আনার দরকার নেই। এখানে বি মানে হচ্ছে স্বয়ং নিজে হওয়া, আমি অলরেডি একজন ডাক্তার হয়ে গিয়েছি। কিন্তু এখানে বিন শব্দের অর্থ হয়েছে, থেকেছে, এটা আবার একটু পার্থক্যটা থেকে যায়, কিন্তু এখানে আপনি বিন ব্যবহার করবেন না, এখানে আই হ্যাভ বিকাম এ ডক্টর এটা দিবেন। দেখেন এখন আমরা আসি বিং এর ব্যবহারে। বিং হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহার হয়, মেইন ভার্ব হিসেবে বসতে পারে, এছাড়া অ্যাডজেক্টিভ হিসাবেও বসে থাকে। বিং এর বিস্তারিত ব্যবহার থাকার কারণে অন্য অধ্যায়ে বিং এর আলোচনা করা আছে। এই বিং এর ব্যবহারটা আগামী ক্লাসে একটু অন্যভাবে বুঝাবো। তারপরও এখানে দেখেন, দে ওয়ার বিং রুড, এই যে দেখেন, তারা হচ্ছিল, কি হচ্ছিল? খুব অসভ্য, বা তারা খুব অভদ্র হচ্ছিল। দে ওয়ার বিং রুড, এখানে বি মানে কি? হওয়া না? আর এখানে একটা চলমান ভাব বোঝাচ্ছে অতীতকালে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তারা অভদ্র হচ্ছিল। দে ওয়ার বিং রুড, এই বি মানে হওয়া, তার একটা চলমান ভাব, এখানে কন্টিনিউয়াস ফর্ম বসাইছে বিং। অর্থাৎ এখানে কিন্তু দে ওয়ার বিং রুড, এখানে ওয়ারটা অক্সিলারি ভার্ব, আর এই বি ভার্ব হচ্ছে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। বি মানে হওয়া, আর হচ্ছে যদি বলা হয় তারা অসভ্য, অভদ্র হচ্ছে, দে আর বিং রুড, আর যেহেতু পাস্ট টেন্স, দে ওয়ার বিং রুড, এটা মেইন ভার্ব হিসেবে কিন্তু এখানে বসেছে। আবার সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য বিং বসে, যেটা আমি আগেই বলেছি। আই অ্যাম ইটিং রাইস, এটার ভয়েস চেঞ্জ করেন তো, রাইস ইজ বিং ইটেন বাই মি, রাইস ইজ বিং, তখন কিন্তু এখানে বিং আসবে। এখানে কিন্তু ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে, ভয়েস চেঞ্জ যখন করাবো তখন আবার এই বিং এর ব্যবহার করাবো। এবার দেখেন আপনাদের বাড়ির কাজ থাকবে এটা, হোমওয়ার্ক। এখানে দে ড্যাশ সো হ্যাপি টু সি ইউ, দে আর না দে অ্যাম না দে ইজ না দে না ওয়ার বা ওয়াজ, কোনটা হবে? দে আর। সো হ্যাপি টু সি ইউ, তারা তোমাকে দেখে খুব খুশি। শি ওয়াজ ওয়ার নাকি ইজ ভেরি ট্যালেন্টেড, এখানে কি হবে? শি ইজ, শি ইজ, শি ইজ ভেরি ট্যালেন্টেড। মাই প্যারেন্টস ড্যাশ ইজ বিং, এখানে কি হবে? ইন দিস লিভিং রুম, মাই প্যারেন্টস আর ইন দিস লিভিং রুম, এখানে কোনটা হবে আমি বলবো না, অনেকগুলো আছে, এগুলো আপনারা একটু করবেন, এটা হোমওয়ার্ক থাকবে। আর যতটুকু বুঝালাম এর পরে যদি আর দেই আপনারা নিতে পারবেন না, মনে থাকবে না। আমরা অল্প করে নিব, অল্প শিখবো, কিন্তু সেই শেখাটা যেন জি স্যার। পাকাপোক্ত হয়। তো দেখেন, স্যার প্রেজেন্ট ইনডিফিনিটটা স্যার একটু ভালো করে বোঝাবেন। অবশ্যই অবশ্যই আমি না বুঝিয়ে ক্লাসটা কাটবো না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা হচ্ছে এইটা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই না? এখানে আমি একটা বাক্য লিখি, যেমন দেখেন এখানে লিখলাম, জাস্ট ওয়েট, এই জায়গায় লিখি আই ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই, আই ইট রাইস, একটা বাক্য লিখলাম, আমি ভাত খাই। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একেবারে সিম্পল একটা বাক্য। এই বাক্যটাকে আমি যখন একটু নেগেটিভ করব, এই বাক্যটাকে আর এই বাক্যটাকে যখন আমি নেগেটিভ করব, তখন কি হয় দেখেন, তখন এই বাক্যটা এইভাবে করা যায়। হ্যাঁ, আই, এরপরে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, ডু নট, আই ডু নট ইট রাইস, ই এ টি, ইট রাইস, আর আই সি ই। এই বাক্যটাকে যখন আমি ইন্টারোগেটিভ করবো, এই যে এখানে ডু বসিয়েছেন না, এই ডুটাকে আমি প্রথমে নিয়ে আসবো, ডু আই ই এ টি, ইট রাইস, আর আই সি ই, এরপর আমাকে একটা চিহ্ন দিতে হবে, ডু আই ইট রাইস। কিন্তু যখন এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করব, ওই ডু ওর সঙ্গে নট যোগ করে দেন, ডু তারপরে নট, এন ও টি, এটা লং ফর্মে লিখলাম, শর্ট ফর্মে লিখবেন ডু নট, ডোন্ট। তাহলে ডোন্ট আই ই এ টি, ইট রাইস, আর আই সি ই। এখন কথা আছে, এই জায়গাটা যখন আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলো, কিন্তু যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে না, যেমন হি ইজ আ ডক্টর,
এইটা নিচে আবার একটু লিখে ফেলেন, এইটা এই এটা এই তো জায়গায় হবে। এটা একটু লিখি, অনেক নিচে চলে আসছে, এটা একটু দেখেন, একেবারে সহজ। আই এম এ স্টুডেন্ট, STUDENT, আই এম স্টুডেন্ট। এই বাক্যটার নেগেটিভ কিভাবে করবেন? আই এম নট এ স্টুডেন্ট। এখানে কিন্তু আপনার ওই যে এখানে ডু নিয়ে আসছি, ডু নট নিয়ে আসছি, এটা লাগবে না, কারণ যেহেতু এখানে একটি বি ভার্বের ভিতরে একটা ভার্ব আছে না, এম, অর্থাৎ এখানে যদি বি ভার্ব থাকে, এর উপস্থিতি থাকে, ওর পরে নট বসাই দিলে হবে। আই এম এ স্টুডেন্ট, এখানে আই ডু নট এম এ স্টুডেন্ট বলা লাগবে না। আই এম এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, এম আই এ স্টুডেন্ট, এম নট আই এ স্টুডেন্ট, নেগেটিভ ইন্টারোগেটিভ, এম নট বা এইন্ট বলা হয়, এইন্ট আই আই স্টুডেন্ট, অর্থাৎ একটি অ্যাফার্মেটিভ করলাম। এই অ্যাফার্মেটিভ করার সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যদি কখনো নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়, এটার যদি মেইন ভার্ব থাকে অর্থাৎ অক্সিলারি ভার্ব না থাকে, তখন সেটাকে আমাকে ডু বা ডাজ আনতে হয়। যদি এখানে সাবজেক্ট হি হইতো, তাহলে এখানে হি ডাজ নট ইট রাইস, ডাজ হি ইট রাইস, ডাজ নট ইট রাইস। আর যদি এখানে অক্সিলারি ভার্ব থাকে, আই এম স্টুডেন্ট, এখানে কিন্তু এম অক্সিলারি না, এটা মেইন ভার্ব, কিন্তু বি ভার্ব বলা যাবে, বলতে হবে বি ভার্ব। বি ভার্ব থাকলে সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে ওই বি ভার্বের পরে নট বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। I am a student, I am not a student, am I a student, am not I a student। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আরো সহজ। তো টেন্সের ক্লাসটা একটু দেখবেন সবাই, আমি পিডিএফ সবগুলোই পাঠিয়ে দিব, যতগুলো ক্লাস হচ্ছে সবাই সবকিছু পাবেন। একটু ধৈর্য ধরবেন, তাড়াহুড়ো করা যাবে না। ধৈর্যশীলকে আল্লাহ পাক পছন্দ করেন, এই কথাটা বারবার মনে রাখতে হবে। ধৈর্য ধরলেই সে কিন্তু জিতে যাবে, ধৈর্য না ধরলে, একটি কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, কোয়ান্টাম মেথডের কথা। তো প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে। আমি যে পথটা দেখাচ্ছি এই পথে একটু থাকবেন, আরো অনেক অনেক ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে দেখাবো। আপনারা যেন এই ভাষাটা খুব সহজে দ্রুত কভার করতে পারেন, সেই জায়গাটা আমি দেখিয়ে দিব। তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, টেক কেয়ার অফ ইউর হেলথ, থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট। স্যার পরের ক্লাসটা স্যার কবে হবে? আমি রুটিন দিয়ে দিয়েছি, দেখেন আরো দিয়ে দিব। আজকে কি বার? আজকে বার আজকে হচ্ছে মঙ্গলবার। রবি মঙ্গল বৃহস্পতি পাবেন, এরপরে থেকে শুক্রবারেও ক্লাস থাকবে, ঠিক আছে? তো